তো মেইন বিষয় হচ্ছে যে এক্সেল এবং এটার মধ্যে যে পার্থক্যটা, ডেটা এন্ট্রির মধ্যে পার্থক্যটা, যে এক্সেল আমরা যেগুলো জেনুইনলি দেখি অফিস আওয়ারে, যেগুলো কাজ করছে, কাজ হচ্ছে যেগুলো, তো ওগুলো যে সেগমেন্টগুলো সেগুলোই কি আসলে ডেটা এন্ট্রি প্ল্যাটফর্মের মধ্যে পড়ে কিনা, বা আসলে ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে সেগুলো নিয়ে কাজ হচ্ছে কিনা। তো সেগুলো আমি ডিটেল বলেছিলাম যে আসলে কাজগুলো সেগুলোর মতো দেখতে হলেও আসলে অনেকটা ডিপ, অনেকটা অ্যানালাইজ করতে হয়, অনেকটা ভেরিফিকেশনের বিষয় আছে, ফিল্টার আছে, দেন হচ্ছে ফিল্টার বলতে বোঝাচ্ছি যে ডেটা ফিল্টার করা, যেগুলো হচ্ছে যে আপনার ভুলভাল তথ্য আছে বা হচ্ছে যে ইরর যে মেসেজগুলো আছে সেগুলোকে আপনার রিপ্লেসমেন্টে নিয়ে আসা, আরও ডেটা খোঁজা। তো এইখানে যেমন ধরেন যে হয়তো অনেকেই আমার অনেক প্ল্যাটফর্ম থেকে আছেন বা বিগত ক্লাসে আমার অ্যাটেন্ড ছিলেন। তো আমি যদি নর্মালি একটা কোশ্চেন আপনাদের সামনে রাখি, আমি জানি এই কোশ্চেনের অ্যান্সারটা সবার থেকে ভিন্ন টাইপের আসবে। তো আমি কোশ্চেন করব না, কারণ কোশ্চেন করলে এখানে সবাই বলা শুরু করবে, এটা একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট চলে আসবে। তো প্রফেশনাল ব্যাচ, প্রফেশনাল কোর্স, এটা একটু অন্যরকম ভাবে ডিল করি। যেমনটা হচ্ছে যে ধরেন আপনাকে একটা একটা ক্লায়েন্ট, ডেটা এন্ট্রির মধ্যে একটা ক্লায়েন্ট আপনাকে 500টা, যেটা খুবই কম অ্যামাউন্ট, একটা ইমেজিনেশন, মানে ইমেজিনেশনের বাইরের বিষয়, যে 500টা ডেটা কালেক্ট করতে কেউ আমাকে বলবে। তারপরে ধরে নেন যে 500টা অ্যামাউন্টের ডেটা অথবা 500টা লিড আপনাকে কালেক্ট করতে বললো। এখন এই 500টা লিড কালেক্ট করার জন্য আপনি যা প্রসেসই অ্যাপ্লাই করবেন না কেন, সেটা কিন্তু এই শুধুমাত্র এই 500টা ডেটা কালেক্টের জন্যই থাকবে। তবে সেখান থেকে 500টা কালেক্ট করে যে আপনি সেই 500টাই তাকে দিয়ে দিবেন এমনটা কিন্তু না। এখন বলবেন যে তাইলে কি করব, তাইলে আমি যদি বলি যে আপনি ভেরিফাই করবেন, ডেটা ফিল্টার করবেন, ডেটাগুলোকে রিচেক করবেন যে আসলে এই ডেটা ভ্যালিড কিনা। তো এগুলো দেখতে দেখতে দেখবেন যে 500 থেকে ধরেন যে 200টা ইরর বের হলো, 200টা রং বা আনভেরিফাইড বের হইলো, যেটার অ্যাড্রেস ম্যাচ করতেছে না, বা ফোন নাম্বার ম্যাচ করতেছে না, বা লোকেশন ম্যাচ করতেছে না। এখন এই যে ম্যাচ করতেছে না, এটার একটা রিজন থাকতে পারে। যেমন আমাদের এখানেও বাংলাদেশেও যেমন ধরেন যে এরকম কিছু কোম্পানিজ গুলো থাকে যেগুলো হচ্ছে যে স্থান পরিবর্তন করে, প্লেস চেঞ্জ করে, কিন্তু তাদের বাকি ডেটাগুলো আবার ঠিকঠাক থাকে। সো আপনি যদি দেখেন যে কোনোটার অ্যাড্রেস ম্যাচ করতেছে না, এবং সেই অনুযায়ী যদি আবার ওটাকে আপনি আনভেরিফাইড ভেবে যদি কেটে দেন, তাহলে কিন্তু আবার ঝামেলা আছে। তো যতটুকু আমরা দেখি যে আমরা অফিস আওয়ারের মধ্যে যে কাজগুলো করি সেগুলো আমাদের লিমিটেড ডেটাগুলো থাকে, আমরা জানি যে এর মধ্যে ডেটাগুলো থাকবে হয়তো, বা এই সেক্টরের ডেটাগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। বাট ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে আপনার এই যে ডেটা সেগমেন্টটা, এটা হচ্ছে ব্রড, যে কোনো জায়গা থেকে আপনার ডেটা কপি করতে বলতে পারে, যে কোনো জায়গা থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে, যে কোনো পেজ থেকে, যে কোনো প্রোফাইল থেকে আপনার ডেটা কালেক্ট করতে বলতে পারে। সেটা হোক যে কোনো যেমন গুগল ম্যাপও কিন্তু একটা ওয়েবসাইট, এবং গুগল ম্যাপের থ্রু কিন্তু আমাদের অনেক ডেটা আমরা পাই। তো আমরা যদি গুগল ম্যাপ থেকে ডেটা কালেক্ট করতে পারি, তাহলে কিন্তু অনেকগুলো ডেটা আমরা আমাদের এক্সেল শিটেও নিতে পারছি। সো এইটাই হচ্ছে ডিফারেন্স গুলো, যে আমরা যা দেখি বা ডেটাগুলো আমরা যা ভাবি, আসলে সেইভাবে ডেটাগুলোকে সাজানো হয় না। যেমন আমার মনে হয় যে এটা মনে হয় এটা আই গেস 38 নম্বর ব্যাচ, 37 নম্বর ব্যাচে আমার দ্বিতীয় ক্লাসে আমি প্রজেক্ট নিয়ে একটা কাজ দেখাইছিলাম। কারণ তখন আমার মানে ওই প্রজেক্টটা রানিং ছিল। তো তাদেরকে আমি একটা জিনিস দেখাইছিলাম যে আসলে এই ডেটাগুলোর মধ্যে দিয়ে ক্রাইটেরিয়াগুলো কি থাকে। যেমন আমি যদি আপনাদেরকেও একটু দেখাতে চাই, ওই প্রজেক্টটা এখনো রানিং আছে। লাইক হচ্ছে যে যে কোনো একটা ওয়েবসাইট, যেমন ধরেন ইয়েলো পেজ, আমি মনে হয় প্রথম ক্লাসে একটু ব্রিফে বলেছিলাম যে এগুলো হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট। আর এগুলো নিয়ে পরবর্তীতে আবারও ক্লাস থাকবে, কোনো টেনশন নাই, এগুলো আবার দেখাবো। তো এই ধরনের যে ডিরেক্টরি ওয়েব পেজগুলো, সেটার কাজ কি আজকে আমরা একটু বুঝি। মানে আমরা যে ডেটা এন্ট্রি করি, তো ওই ডেটাটা কি, বা ওই ডেটাটা আমরা কোত্থেকে পাবো, বা ডেটাটা আমরা চিনবো কিভাবে, চেনার পর না তাকে এন্ট্রি দিব আমরা। সো ওই ডেটাগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিজে ভাগ করি। যদি সেটা আমাদের ক্লায়েন্ট ওরিয়েন্টেড কাজ হয়, যদি ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম থেকে আসে, তাহলে এটাকে বলে লিড জেনারেশন। এখন আবার এটা ভাইবেন না যে স্যার আমাদেরকে সেকেন্ড ক্লাসে লিড জেনারেশন শিখা দিচ্ছে, এইটা না। বেসিক থেকে আগান। যে লিড জেনারেশন নিয়ে যে একটা ভয় সবার মধ্যে, যে না এটা অনেক বড় একটা সেগমেন্টের কাজ, এখানে অনেক জটিলতা আছে, অনেক প্রিমিয়াম টুল কাজ করতে হবে। হ্যাঁ, প্রিমিয়াম টুল মাস্ট বি লাগবে, এটা যখন, এমন বলছি না যে প্রিমিয়াম টুল ছাড়া আপনি কাজ করতে পারবেন না।
প্রিমিয়াম টুল ছাড়া আপনি প্রজেক্টে কাজ করতে পারবেন না, কারণ প্রজেক্টে আপনার যখন ডেটা চাবে তখন এই 500 1000 এরকম না, হ্যাঁ, লাখ লাখ ডেটা চায়, লাখ লাখ ডেটার প্যাকেট চায় ওরা। সো তখন আপনার প্রিমিয়াম টুল নাইলে অটোমেটেড একটা সফটওয়্যার মাস্ট বি লাগবে। তো যে ডেটাগুলোকে নিয়ে আমরা কাজ করি, লাইক হচ্ছে যে সেটা যদি আমাদের ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম থেকে এরকম কাজ আসে যে ডেটা কালেক্ট করতে হবে, তখন কি ডেটা কালেক্ট করতে হবে ওইটা জেনে এটাকে দুই সেগমেন্টের আন্ডারে ভাগ করা হয়। যেমন সেটা যদি যদি কোনো কোম্পানি ডেটা হয়, যদি কোনো কোম্পানির ডেটা হয় যে আমার একটা কোম্পানি, সে হইতে পারে সেটা রেস্টুরেন্ট হইতে পারে, সেটা হোটেল হইতে পারে, কোনো রুফটপ রেস্টুরেন্ট বা যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হইতে পারে। তো ওই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ডেটা যদি আমাদের কালেক্ট করতে হয়, তাহলে সেটা ক্যাটাগরি হবে B2B, বিজনেস টু বিজনেস। মানে ক্লায়েন্ট যখন আমাকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ডেটা বের করতে বলছে, তখন সেটা বিজনেস টু বিজনেস যাবে। এখন কোশ্চেন আসতে পারে বিজনেস টু বিজনেস কেন বলতেছে। আপনি হয়তো ভাবতে পারেন যে বিজনেস টু বিজনেস এটা জেনে গেছি, এটাই তো এনাফ, আর কি লাগে যে থেকে আসতেছে কি আসতেছে। বাট না, আমি বলবো এইটার পিছনেও বেসিক্সটাও জানা লাগবে, না হলে আপনি ইন ফিউচারে এটার পরিবর্তনটা ধরতে পারবেন না। তো বিজনেস টু বিজনেস মানে যখন একটা ক্লায়েন্ট আপনাকে কোনো কাজ দিচ্ছে ডেটা কালেক্ট করার, সেটা কোনো প্রতিষ্ঠানে, ক্লায়েন্ট কিন্তু হয় নিজস্ব কোনো প্রতিষ্ঠানে অথবা অন্য অন্য কোনো প্রতিষ্ঠানের আন্ডারে হয়ে আপনাকে কাজটা দিচ্ছে। সেই কাজটা হয়তো তার প্রতিষ্ঠানের আওতায় থেকে করতেছে অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কাজটা পাইছে, এই জন্য আপনাকে হ্যান্ড ওভার করছে, তার সময় নেয় বা তার যে কোনো ধরনের প্রবলেম থাকতে পারে, ডাজন্ট ম্যাটার ফর আস, আমাদেরকে কাজটা দিচ্ছে। এখন ক্লায়েন্টের যে এই ফিডব্যাকটা আপনি কিভাবে নিচ্ছেন, যেমন ধরুন তার সাথে একটা ডিল করতেছেন যে আমি এইভাবে কাজটা করে দিব, এত ডেটাগুলো পাচ্ছেন এবং এইভাবে ফাইলগুলো আপনি পেয়ে যাচ্ছেন। আর আপনার যে ক্রাইটেরিয়া যে আমি আগে হচ্ছে যে স্ক্রিন দেখাবো, তারপর হচ্ছে যে আমার ফাইলে যদি কারেকশন থাকে আপনি বলবেন, কারেকশন করে দেন হচ্ছে আমি মেইন ফাইলটা আপনাদেরকে প্রোভাইড করে দিব। এরকম একটা ডিলিং থাকবে, ডিলিং করার পর আপনি ফাইলটা সাবমিট করে দিবেন। তো ওই যে বিজনেস টু বিজনেস, এই হচ্ছে ক্যাটাগরি। সেম ক্যাটাগরিজ যদি বিজনেস টু কনজিউমার কাস্টমার বা ক্লায়েন্ট বলি, যেটা পার্সন ভেদে হয়, যেমন আমি যদি বলি যে এই ঢাকার মধ্যে কতজন পিএইচডি করা যে কোনো একটা বিষয়ের উপর পিএইচডি করা আহ, আহ, লোক আছেন বা পার্সন আছেন এরকম, তাহলে ওই পার্সন ভেদে যদি আমি সার্চ করি, তাহলে ক্লায়েন্ট আমাকে কাজ দিচ্ছে ওই বিজনেস থেকে গেল, বিজনেস টু কনজিউমার ক্লায়েন্ট বা পার্সন যদি হয়, তাহলে সেটা ক্যাটাগরিজ পড়তেছে B2C তে। তো এই যখন আমাদেরকে প্রজেক্টগুলো আমরা দেখি আপওয়ার্কে, ফাইবারে বা যে কোনো মার্কেট প্লেসে, তখন যখন আমরা দেখি যে এই ডেটাগুলো কালেক্ট করতে বলছে, তখন কিন্তু আমরা এটা দেখি না যে আসলে এটা কোন ক্যাটাগরির কাজ। আমরা কিন্তু স্কিলস দেখি, যেখানে লিড জেনারেশন বা হচ্ছে যে ডেটা কালেক্ট বা ডেটা মাইনিং ইউজ করা হয়েছে, এই স্কিলসগুলো ইউজ করা হয়েছে। বাট স্পেসিফিকলি কিন্তু আমরা জানি না যে এখানে লিড জেনারেশনের কি ইউজ করা হয়েছে বা কোন সেগমেন্ট বা কোন ক্যাটাগরিজের কাজ করা হয়েছে। তো এরই সুবিধার্থে যখন আমরা মার্কেট প্লেসে কাজ করতাম, তখন এই B2B পাওয়া যেত এক ওয়েবসাইটে, B2C পাওয়া যেত আরেক ওয়েবসাইটে, এরকম ডিফারেন্ট কিছু ওয়েবসাইট ছিল। তো সেখান থেকে আমাদেরকে ডেটা কালেক্ট করতে হইতো। বাট এখন, এখন বলতে এখন না, মানে এর থেকে কয়েকদিন আগে, মানে এখন তো সব এআই যুগ, এআই যুগের কিছুদিন আগে তখন আমরা এই ধরনের কিছু ডিরেক্টরি ওয়েবসাইট পাইতাম, যারা আমাদেরকে ডিরেক্টর করতো বা ডিরেকশন দিত যে আমাদের এই ডেটাগুলো কোথায় আছে। এবং এই ডিরেক্টরি ওয়েবসাইটে প্রথম এরকমই ছিল যে প্রথমে শুধু আপনি সার্ভিস সার্চ করতে পারবেন অথবা শুধু পার্সন সার্চ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে একটা ওয়েবসাইটে দেখেন আপনি পার্সনও সার্চ করতে পারতেছেন, বিজনেসও সার্চ করতে পারতেছেন। সো এটা আর কি কোল্যাব হওয়াতে আমাদেরই অনেক উপকার হয়েছে, ভালো হয়েছে। এরকম আরেকটা ওয়েবসাইট আছে yelp.com। ওকে, সো এইটা আরেকটা ডিরেক্টরি ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটের কিছু ক্রাইটেরিয়া একটু ডিফারেন্ট হইলেও, মানে এখানে ডেটা কালেক্টের মেথডটা একটু ডিফারেন্ট। মেথড বলতে আপনার দিক থেকে মেথডটা ঠিক থাকবে, বাট যখন কালেক্ট করবেন তখন দেখবেন যে একটু ডিফারেন্স চলে আসছে। সো এটার ক্রাইটেরিয়াটাও আমরা দেখাবো, যে দেখেন এখানে অনেক ধরনের ক্যাটাগরিজ আছে, লাইক আমরা রেস্টুরেন্ট সার্চ করতে পারি বা শপিং বা
অ্যাক্টিভ লাইফ বা হোম সার্ভিসেস, অটোমোটিভ বা বিউটি স্পাস, এই ধরনের সার্ভিস ক্যাটাগরিজগুলো আমরা আহ, আহ, মানে এখানে সার্চ করতে পারি লোকেশনের আন্ডারে। এখন মানে এতটুকু যে আমি বুঝলাম সেই বা যে কাজগুলো আমি বললাম বা বুঝাইলাম, সেগুলো তো আমরা বুঝতে পারতেছি যে ডেটা কালেকশন বা ডেটা মানে কালেক্ট আমরা কোত্থেকে করব বা ডিরেক্টরি ওয়েবসাইটটা কি। তো যারা যারা হ্যান্ড রাইজ করে আছেন তারা একটু হ্যান্ডটা ডাউন করে দেন এবং আবার হ্যান্ড রাইজ করেন যদি আপনি এই পর্যন্ত সকল বিষয় বুঝতে পেরে থাকেন। ওকে, সুন্দর। হাত দেখা যাচ্ছে না। এখন শীতকাল না যে হাত লেপের মধ্যে দিয়ে রাখবেন, এখন হাত বের করতে হবে। রেসপন্স যত কম করবেন তত পিছনে পড়ে থাকবেন, এটা বলে রাখলাম। ওকে, সো এই ধরনের ওয়েবসাইটের মধ্যে আমরা যেটা দেখি যে একটা সার্চ বার অ্যান্ড হচ্ছে যে আমরা চাইলে লোকেশন দিয়েও সার্চ করতে পারি। সো এই এই কাইন্ড অফ ওয়েবসাইট কি আমরা এর আগে কখনো ইউজ করেছি যদি কোশ্চেন করি, তাহলে অনেকেই বলবেন যে না আমরা করিনি। তবে এই গুগল ম্যাপ কি কাজে, আমরা কিন্তু অনেক কিছু ম্যাপেও সার্চ করি যেখানে হচ্ছে যে কোনো একটা রেস্টুরেন্টের নাম লিখে ওই লোকেশনটা পাশে লিখে কিন্তু সার্চ করি, তখনও কিন্তু সে ওই ডিরেকশন দিয়ে আমাদেরকে দেখায়। সো ওইটাও কিন্তু একটা ডিরেক্টরি সাইটস এর মধ্যে পড়ে, গুগল ম্যাপস। সো এই ধরনের আরো অনেক অহরহর আছে, আপনি গুগল করতে পারেন যে দি রিয়েল ইয়েলো পেজের মধ্যে বা দি রিয়েল ইয়েলো পেজের মতো আর কত ধরনের ডিরেক্টরি ওয়েবসাইট আছে যেগুলোকে বা যেগুলো দ্বারা আমরা ডেটা কালেক্ট করতে পারবো। সো ডেটা কালেক্টের কোনো বিষয় না, ডেটা হচ্ছে আপনি কালেক্ট করতে পারবেন কিছু ফ্রি টুল দিয়ে, কিছু প্রিমিয়াম টুল দিয়ে, আবার কিছু হচ্ছে যে কোডিং এর মেথড দিয়ে বা পাইথন সফটওয়্যার দিয়ে, এই ধরনের কাজ দিয়ে। যেমন এই ডেটাগুলোর মধ্যে যেমন আমি যদি কিছু একটা সার্চ করি, লাইক হচ্ছে যে রেস্টুরেন্ট সার্চ করি, এখানেও আমি রেস্টুরেন্ট সার্চ করি। এখন ডেটা এন্ট্রির মধ্যে যে বেসিক কনসেপ্টটা যে আসলে ডেটাগুলো কালেক্ট কিভাবে করে, তো দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে খুবই বেসিক্স, সেটা হচ্ছে যে কোডিং রিলেটেড, বাট এটার জন্য আপনাকে কোডিং শিখতে হবে। আরেকটা হচ্ছে যে আপনার যে ওই যে পাইথন সফটওয়্যার রিলেটেড, যে আপনি ওই একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারে আপনি এখানে এই পেজে সার্চ করার পর এই পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছেন, সে এই পেজ থেকে যত ডেটা আছে সেগুলো কালেক্ট করে দিল, এটা হচ্ছে সফটওয়্যার বেস। তো এখন একটা হচ্ছে যে আপনার হয়তো কোডিং নলেজ লাগবে, না হয় আপনার সফটওয়্যার কিনতে হবে। বাট এর মাঝখানে কিছু ওই যে থাকে না যে কিছু বাইপাস টেকনিক ইউজ করে অনেকে, বাইপাস টেকনিক ইনভেন্ট করে, হ্যাঁ, আবিষ্কার করে ফেলে যে এরকম বাইপাস করেও মানে ডেটা কালেক্ট করা যায়। তো এই ধরনের বাইপাস যে টেকনিকগুলো আছে সেটা হচ্ছে যে ওই সফটওয়্যারগুলো যদি আপনি প্রিমিয়াম কিনেন তাইলে লটস অফ অ্যামাউন্টের ডেটা কালেক্ট করতে পারছেন, বাট আপনি যদি ফ্রি ইউজ করেন তাহলে লিমিটেড অ্যামাউন্ট অফ ডেটা পাচ্ছেন। তো যেটাই হোক না কেন আমরা তো ডেটা পাচ্ছি। সো এই ধরনের টুলসগুলো আমরা ইউজ করা শিখবো, তার আগে ডেটা থেকে আমরা নেই সেগুলো আগে দেখি। তো এই ধরনের ডেটাগুলো লাইক আমরা রেস্টুরেন্ট থেকে, যদি মেথড আমি ওয়ান বলি যে এইচটিএমএল সিএসএস, সেটা হচ্ছে লাইক যদি আমি এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, তাহলে যে কোড বারটা শো হচ্ছে এটা হচ্ছে এই ওয়েবসাইট বানানোর জন্য যে কোডিংগুলো করা হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখন এখানে অনেক ধরনের কোড আছে, লাইক আপনি যদি কোডিংটা না জানেন তাহলে কিন্তু কোড বুঝবেনও না যে আসলে মানে কোনটা বলতেছে বা কি বলতেছে, হ্যাঁ, বা আসলে বা কোন কোডটা আমার দরকার বা কোন কোডটা আমি কপি করব বা কোন কোডটাকে আমি রিপ্লেস করব বা চেঞ্জ করব। হ্যাঁ, তো এই ধরনের যে বিষয়গুলো, যেমন আমি যদি বলি যে আমার এই ডেটাটা কোথায় আছে, এটাকে যদি ইন্সপেক্ট করি তাহলে এখানে আমার দেখাবে যে এই যে এই কোডটা, এই কোডের মধ্যে আমার এই ইমেজটা আছে। ইমেজটাকে একটু মনোযোগ দিয়ে একটু নোটিস করেন, এই ইমেজটা। অ্যান্ড আমি এটাকে যখন ওপেন করব, এই যে ইমেজে যে লিঙ্কটা দেওয়া, যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি ওই সেম ইমেজটাই আসতেছে। সো এখানে একটা জিনিস বোঝা যায় যে তারা এই ইমেজটাকে আপলোড করে নাই, তারা ইমেজটাকে লিঙ্ক আকারে ব্যবহার করেছে। এই যে এসআরসি মানে সোর্স ইমেজ, সোর্সটা হচ্ছে লিঙ্ক দিয়ে দিয়েছে, ওই লিঙ্কটা এখানে শো হচ্ছে, এই ইমেজটা এইখানের না, এই ইমেজটা এই ওয়েবসাইটের। সো এইটাও আমরা জানতাম না যদি আমরা ব্যাক এন্ড কোড যদি না বুঝতাম, এই যে এসআরসি মানে কি, ইমেজ এএলটি অলসার মানে কি। সো এই ধরনের কাজগুলো আমরা কিন্তু জানতাম না। ইভেন যদি আমি এই কোম্পানির নামটা নিতে চাই, আমি যদি এটাতে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি তাহলে দেখেন এই যে স্প্যানে দেওয়া আছে কোম্পানির নামটা, হ্যাঁ। আর এইখানে একটা মেথড, যদিও এটা সেকেন্ড ক্লাসে বললে অনেকের মাথার উপর দিয়ে যাবে, তারপরও বলে দেই, একটু মনোযোগ সহকারে শুনবেন যারা প্রফেশনাল
তারা তাদের ইমেলগুলো এই কোডে হিডেন করে রাখে। হ্যাঁ, আসতে বলছি কারণ এটা একটু প্রিমিয়াম কথা। যেমন হচ্ছে যে ধরেন আপনার কাছে একটা ক্লায়েন্টের প্রোফাইল আছে, অ্যান্ড ওই ক্লায়েন্টের প্রোফাইলে যে মেইলটা দেওয়া, মানে আপনি এখানে যা দেখতেছেন ওইখানে আপনি অহরহ মেইল করে যাচ্ছেন, কিন্তু কোনো রেসপন্স আসতেছে না। বাট আমরা যারা আছি প্রফেশনাল, আমরা জানি যে তার এই মেইলটা পাবলিক মেইল, তার এখানে 1000টা মেল গেলে সে একটা মেল ওপেন করবে। কিন্তু তার একটা কোম্পানি বা বিজনেস মেল আছে যেটা এই কোডের মধ্যে হিডেন করে, মানে হিডেন করা। সো ওইখান থেকে ওই মেলটা কালেক্ট করে যদি আমরা ওইটাতে পাঠাই, তখন কিন্তু আমাদের ওইখান থেকে ইমেলের চান্স পাওয়ার রেশিওটা বেড়ে যায়, কারণ ওইখান থেকে ওরা ওপেনের রেশিওটা বেশি থাকে, যে ওপেন করছে কি করে নাই। আর এটা রিপোর্টও কিন্তু আমাদের কাছে থাকবে ইন ফিউচারে, যে টুলসগুলো আমি দেখাবো, যে কে ইমেল ওপেন করছে, কে ইমেল ওপেন করে নাই, কে ইমেল মানে কার ইমেলটা বাউন্স করছে, কার কাছে ইমেলটা যায় নাই, সেগুলো আমরা রিপোর্ট হিসেবে দেখতে পারবো। সো ওগুলো আমরা দেখবো সফটওয়্যার ওয়াইজ। তো এখানে আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে যে এখান থেকে ধরেন কোডগুলো নেই, যে ডাবল ক্লিক করে এটাকে চলে আসলে এখন আমি যদি কন্ট্রোল সি দিই কপি হয়ে যাবে, অথবা আমি এখানে চাইলে চেঞ্জ করেও দিতে পারি, যেটা হয়তো আমি মনে হয় এর আগের দেখেছিলাম, যে এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি সামির, এখানেও চেঞ্জ হয়ে গেছে সামির। বাট এটাকে আমি রিফ্রেশ করলে কিন্তু এটা চলে যাবে। এটা জাস্ট আপনি একটা ডেমো দেখতেছেন যে আসলে এই কোডটা এটার জন্য কিনা। হ্যাঁ, যে এখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হচ্ছে কিনা। যেমন এখানে যে ল্যাটিন আমেরিকার রেস্টুরেন্টের যেটা, যে এটা লিঙ্ক আকারে আছে, এই যে লিঙ্ক, তা আমি চাইলে এখানে ডাবল ক্লিক করে কিন্তু এটাকে ওপেন করতে পারি, এখানে ওর ইন ডিটেলস লিখে সার্চ করতে পারি, বা এখান থেকে কিন্তু আমি ওই কোডটাও কপি করে নিতে পারি, অথবা এই যে লিঙ্কটা সেটাকেও আমি রিপ্লেস করে দিতে পারি। তবে যাই করি না কেন, এটা তো আমার মেইন ফাইল না, এটা রিফ্রেশ করলেই সেটা চলে যাবে। হ্যাঁ, এই যে 4 নম্বরে যেটা ছিল সামিল লেখা, ওই 4 নম্বরে আবার আগের লেখাটা চলে আসছে, এই যে। তো এখানে হচ্ছে বিষয় যে আমরা এই একটা হচ্ছে যে বেসিক্স যে কোডিং, যে কোড থেকে ডেটাগুলোকে জেনারেট করা। আমি আগে হচ্ছে যে এইটার একটা র ফাইল ক্রিয়েট করা, র ফাইল ডাউনলোড করে দেন ওইটার প্রতিটা কোড আপনার অ্যানালাইজ করা, যে এই ডেটাগুলো কোথায় আছে, দেন কপি পেস্ট বা কালেক্ট করে, বা ওইটাকে আবার আপনি একটা সফটওয়্যার ওয়েজে দিয়ে আপনি ওখান থেকে এক্সট্রাক্ট করতে পারেন। তো এই হচ্ছে বিষয়, আবার সেম থিং অ্যাজ এটারও। এবং আমি আরেকটা জিনিস দেখাবো, তার আগে আমি একটু মিউট করি জাস্ট। একটা ফোন কল
ওকে, কে জানি মেসেজ করলো, কি জানি, কিছু হয় না, একটা ফোন আসছিল। মাথায় আকাশ ভেঙে, ভাই এটা মাথায় আকাশ ভেঙে পড়ার কোনো বিষয় না। আহ, বিষয়টা হচ্ছে যে বেসিক জানতে হবে যে এই জিনিসটা কোত্থেকে কিভাবে চলে আসতেছে, দেন আমরা এটাতে আমাদের টেকনিক গুলো বা ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে কিভাবে কালেক্ট করতে পারি। এইখান থেকে ডেটা গুলো কালেক্ট করার মানে আহামরি তেমন কোনো বিষয় না, 3 থেকে 4 সেকেন্ডের বিষয় আপনার এখানে। শুধু একটা পেজ না, আপনি এখানে আরো পেজ আছে, যে প্রতিটা পেজে 30টা করে, 1 থেকে 30টা করে রেজাল্ট দেওয়া, তো এরকম প্রায় 3000টা পেজ আছে বা 3000টা রেজাল্ট আছে। তো ওই রেজাল্ট গুলো এই পেজ গুলোতে আছে, এখন সবগুলো ধরেন আপনার নিতে হবে। তো নেওয়ার জন্য যে সময়টা যাবে সেটা ধরেন যে একটা টেকনিক খাটিয়ে আমরা খুবই কম সময় নিয়ে নিব, খুব কম সময় আমরা সেগুলোকে এক্সেল বা যে কোনো একটা ফাইল ফরম্যাটে ডাউনলোড করতে পারবো, এটাই হচ্ছে টেকনিক। তো টেকনিকটা যদি আমি আগে দেখায় দিতাম তাহলে এটা অনেক অনেক কনফিউজ মনে হইতো যে আসলে আমরা এটা দিয়ে মানে পারবো কিনা। না না না, এখানে পাইথন বা কোডিং আপনার জানতে হবে না, এখানে জাস্ট আপনার কিছু ট্রিক্স জানতে হবে যেটা আমি শিখাবো। ওই ট্রিক্স শিখলে আপনি ধরেন এই পেজ তো নিলেন 30টা, প্লাস হচ্ছে যে বাকি পেজগুলো নিয়ে মানে টোটাল আপনি এই 3000টা কভার করতে পারতেছেন। এবং শুধু 3000 না, 3000-এর পরে যদি আরো থাকে তাহলে সেগুলোও কন্টিনিউ করে কালেক্ট করতে পারতেছেন। তো এখানে টেকনিকটা আছে একটা, টেকনিকটা হচ্ছে যে আপনি যে কোনো পেজ থেকে ওই ওই সেম, কি বলতেছে, ভেরিফিকেশন রিকোয়ার্ড। ওকে, তো টেকনিকটা অ্যাপ্লাই করে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে ডেটাগুলো কালেক্ট করতে পারবেন, তবে এখানে কিছু বিষয় আছে যেহেতু এটা টেকনিক। হ্যাঁ, টেকনিক মানে হচ্ছে যে আপনি হয়তো কোনো বাইপাস ইউজ করতেছেন বা কোনো ক্র্যাক সফটওয়্যার ইউজ করতেছেন, অথবা ক্র্যাক কোনো সফটওয়্যারের পার্ট ইউজ করতেছেন। সফটওয়্যারের পার্ট কেন ইউজ করতেছেন সেটা আমি পরে বলছি। আবার অনেকে আছে যে অর্গানিক ভাবে করতেছেন। তো এখানে যাই করতেছেন এটা ডাজন্ট ম্যাটার, আপনি ডেটা কালেক্টের পর সেটা যদি ভেরিফাইড হয় তাহলে ম্যাটার করে। তো এইখানে এখানে যে সফটওয়্যারের পার্ট যেটা, সেটা হচ্ছে আমরা অনেকগুলো সফটওয়্যার আমরা ইউজ করি, সেটা আউট অফ দ্য ব্রাউজার হইতে পারে। যেমন আমরা স্ক্রিন রেকর্ডিং এর জন্য ওবিএস ইউজ করতেছি। সো এমনটা যদি হয় যে একটা স্ক্রিন রেকর্ডার ব্রাউজারের মধ্যেই থাকে, বা আমি যদি ওবিএসটাকে এইখানে সেট করতে পারতাম এই ব্রাউজারের মধ্যে যে এখানে থাকবে, আমি ক্লিক করলে সেটা স্ক্রিন রেকর্ড অন হয়ে যাবে। তো অনেকেই হয়তো চিনেন, নাম হচ্ছে এক্সটেনশন। সো এক্সটেনশনের মিনিংটা হচ্ছে যে আমরা কোনো একটা সফটওয়্যারের ছোট একটা পার্ট আমাদের এই ব্রাউজারে ইনস্টল করে ওই ছোট্ট পার্ট দ্বারা ফুল ওয়েবসাইটের বা ফুল সফটওয়্যারের কাজগুলো আমরা করতে পারি। যেমন আমাদের এখানে এক্সটেনশন, এই যে বারটা, এক্সটেনশনের মধ্যে আমাদের দুইটা এক্সটেনশন অ্যাড করা আছে। ম্যানেজ এক্সটেনশনে গেলে আমরা হয়তো এখানে আরো অনেকগুলো এক্সটেনশন পাবো যেগুলো আমরা অ্যাড করি, লাইক হচ্ছে যে ওয়েব স্টোর থেকে আমরা এখান থেকে অ্যাড করি এক্সটেনশন। সো এই এক্সটেনশন গুলো দিয়ে আমরা হচ্ছে যে ডেটাগুলোকে কিভাবে কালেক্ট করব বা আমাদের কি হেল্প করবে এক্সটেনশন, এগুলো আমরা দেখব। আর প্রথম কথা হচ্ছে যে যখন এক্সটেনশন গুলো আপনার লাগবে না তখন এগুলোতে অফ করে দিবেন, অথবা এখান থেকে রিমুভ করে দিবেন, যখন লাগবে তখন আবার অ্যাড করবেন। তা না হলে এখানে যখন এক্সটেনশনের অনেকগুলো পার্ট থাকে, মানে অনেকগুলো এক্সটেনশন থাকে, এইখানে অনেকগুলো এক্সটেনশন থাকে, তখন আপনার ব্রাউজারটা ল্যাগ দেওয়া শুরু করবে, কারণ এটার একটা মেমোরি টানবে। হ্যাঁ, যেমন আমাদের ক্রোমের একটা টাস্ক ম্যানেজার আছে, লাইক হচ্ছে যদি সামির মোহাম্মদে যাই, এই যে এটা হচ্ছে টাস্ক ম্যানেজার আমার এই ক্রোম ব্রাউজারে, যে আমার এই ক্রোম ব্রাউজারের ব্যাক এন্ডে বা আমার এই ক্রোম ব্রাউজারের সাথে বা ট্যাবে কি কি চলতেছে। তো এগুলো আমরা দেখে নেই যে আমাদের ব্রাউজার ফাস্ট করার জন্য বা আমাদের ব্যাক এন্ড লিঙ্ক কোনো কাজ করতেছে না, করতেছে কিনা, তো এগুলো দেখার জন্য। সো এই ধরনের এক্সটেনশন আমরা অ্যাড করব, আমরা অ্যাড করে এইখান থেকে ডেটাগুলোকে কালেক্ট করা, ভেরিফাই করা, দেন হচ্ছে যে সেই মেথডগুলোকে মানে কারেকশন করা, করে দেন হচ্ছে ফাইলগুলোকে শেয়ার করা। এখন যেটা প্রথমে আমার কোশ্চেনটা ছিল যে যদি আমি 500টা ডেটা যদি কালেক্ট করতে বলি বা 500টা লিড যদি আমি কালেক্ট করতে বলি, তাহলে কি আমি শুধু 500টাই নিব? সেটা কিন্তু না, আমি কিন্তু নিব হচ্ছে 700টা বা 1000টা, এরকম বাড়িয়ে নিতে হবে। কারণ অনেক সময় অনেকগুলো ডেটা আপনার ভেরিফিকেশনে যে ক্রস চেক করতে যে ধরেন যে আপনার কাটতে হবে বা বাদ দিতে হবে বা ডিলিট করতে হবে।
তো এখানেও দেখেন অনেকগুলো পেজ আছে। সো আমরা হচ্ছে যে কিছু সময়ের মানে কিছু সময়ের জন্য কাজ করে এই সকল পেজের ডেটাগুলো একসাথে কালেক্ট করে ফেলবো। এরকম কিছু টেকনিক আছে। হ্যাঁ, পেজ যেটাই হোক না কেন, ওয়েবসাইট যেটাই হোক না কেন, আমরা এই এক্সটেনশন বলেন বা সফটওয়্যার বলেন বা ট্রিক্স বলেন, ওই ট্রিক্সের থ্রুতে আমরা হচ্ছে যে সেই ডেটাগুলোকে কালেক্ট করে অ্যাড করে নিব আমাদের এক্সেল বা মানে আমাদের স্প্রেডশিটে। সো এখানে এক্সেল এবং স্প্রেডশিটের মধ্যে আবার তফাৎ আছে। এখন তো আসলাম যে ডেটাগুলো কিভাবে পাই। তো এখানে যদি কারোর বুঝতে অসুবিধা থাকে তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন, আর যাদের হ্যান্ড রাইজ করা আছে তারা ডাউন করে দেন। ওকে, লিমন রয় স্যার, আপনার কি প্রশ্ন আছে কোনো? হ্যালো স্যার, আমার প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ, বলুন। আমি আর কি ডিজিটাল মার্কেটিং শিখতেছি, পাশাপাশি মনে করেন ডাটা এন্ট্রি, এটাতে আর কি প্রথম আর কি ক্লাস। হুম। আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে আর কি বুঝতে এগুলা। অসুবিধা হচ্ছে? হুম। প্রথম ক্লাসের রেকর্ডেড ভিডিও দেখছেন? না, দেখিনি আর কি, আজকে জয়েন হলাম গ্রুপে। আচ্ছা, তাহলে একটু দেখে নিয়েন। দেখার পরও যদি অসুবিধা হয় তাহলে একটু আমাকে জানিয়ে দিন, হ্যাঁ? বা হ্যাঁ। ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করেন একটু। হুম। আচ্ছা। ওকে। আরেকজন হচ্ছে সুশান্ত ভানিক, ওয়েবসাইট কি নির্ধারিত থাকে ডেটা কালেক্টের জন্য? না, নির্ধারিত কোনো ওয়েবসাইট থাকে না। আমি এই দুইটা ওয়েবসাইটে দেখাচ্ছি। এটা হচ্ছে যে অনেক আগে এটা খুবই ফেমাস ছিল ওয়েবসাইট মানে ডেটা কালেক্টের জন্য। বাট এখন অনেক ধরনের ডিরেক্টরি ওয়েবসাইট চলে আসছে, অনেক ধরনের সাইট থেকে আপনি ডেটাগুলোকে কালেক্ট করতে পারেন। আবার ম্যাক্সিমাম এখানেও কিছু বিষয় আছে যে প্রিমিয়াম ডেটা, আবার হচ্ছে যে বেসিক ডেটা, দেন হচ্ছে যে অ্যাডভান্স ডেটা। সো বেসিক যে ডেটা লাইক হচ্ছে যে আপনি পাবলিক ডেটা যেগুলো আমরা চোখে দেখতেছি, যে এখান থেকে কালেক্ট করার জন্য আমাদেরকে আগায় দিয়ে রাখছে যে আপনি কালেক্ট করতে পারেন চাইলে, চাইলে এখান থেকে যে কোনোটাই আপনি কপি করতে পারেন। এই ধরনের ডেটা হচ্ছে আপনার পাবলিক ডেটা বা বেসিক ডেটা। অ্যাডভান্স ডেটা হচ্ছে যে যেটা কালেক্ট করতে গেলে আপনার একটু হইলেও কষ্ট করতে হবে, একটু হইলেও ছোট একটা স্টেপ বাই স্টেপ করতে গেলেও আপনার কিছুটা হইলেও ফেস করতে হবে কিছু একটা ইরর বা প্রবলেম। অ্যান্ড যেটা হচ্ছে যে প্রফেশনাল ডেটা বা প্রিমিয়াম ডেটা, সেটা আপনার এইখানে শো হবে না। সেটা আপনার ওই যে বললাম যে আপনার এই কোডিং এর মধ্যে হিডেন থাকবে। ওই হিডেন থাকা কোডগুলোকে ক্র্যাক করে দেন আপনার ওই ডেটাটা বের করতে হবে। এখন প্রফেশনাল যে ডেটাগুলো বা প্রিমিয়াম যে ডেটাগুলো, সেগুলো তো আমাদের কোড ক্র্যাক করে বের করতে হয়। তো সেটার জন্য অনেক ধরনের ওয়েবসাইট আছে বা অনেক ধরনের সফটওয়্যারগুলো আছে। তো ওগুলো যে স্টেজটা, ওই স্টেজটা আপনাদের না, আপনারা এখন ওই যে বেসিক ডেটাতে আছেন। সো বেসিক ডেটা বিক্রি করে বা বিক্রি তো ওয়ান কাইন্ড অফ বিক্রি, যে আপনি ডেটাগুলোকে কালেক্ট করতেছেন, ক্লায়েন্টের কাছে বিক্রি করতেছেন, ক্লায়েন্ট আপনাকে সেটা অনুযায়ী টাকা দিচ্ছে। অ্যান্ড এই যে প্রসেসটা, এটা হচ্ছে ডেটা এন্ট্রি সেগমেন্টের একেবারে বেসিক একটা থিং। দেন যখন আপনি অ্যাডভান্সে যাবেন, যখন আপনার আর্নিংটা বেসিক থেকে উঠবে, তখন কিন্তু আপনার মোটিভটা বাড়বে। তখন আপনি অ্যাডভান্সের ডেটাগুলো যখন আপনি কালেক্ট করা শুরু করবেন, তখন দেখবেন যে এক দুইটা প্রিমিয়াম টুল আপনার সাবস্ক্রিপশন বা মান্থলি সাবস্ক্রিপশন নিতে হচ্ছে। কিন্তু যখন আপনার কাছে ক্লায়েন্টের প্রেশার বেশি থাকবে, যখন আপনার কাছে প্রজেক্টের প্রেশার বেশি থাকবে, যেমনটা হচ্ছে আমরা প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করে থাকি। তো ওই সফটওয়্যারগুলো একটা হচ্ছে যে আমরা যারা ক্রিয়েটার আছি, যারা ডেভেলপার, তারা কখনো সফটওয়্যার কিনে না। এক হচ্ছে এটা, যে আমরা দরকার লাগলে, সফটওয়্যার লাগলে আমরা সফটওয়্যার বানাই নি। আর যারা হচ্ছে যে কিনে নেয়, পারচেস করে নেয়, তারা হচ্ছে যে এক একটা এজেন্সি বা এক একটা প্রিমিয়াম প্ল্যাটফর্ম থেকে সেই সাজেস্টেড সফটওয়্যারগুলো কিনে, দেন ওই সফটওয়্যারগুলো দ্বারা এই ধরনের কাজগুলো করে। লাইক হচ্ছে সফটওয়্যারের মধ্যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেয়, যে এই ওয়েবসাইটের এই পেজে যে ডেটাগুলো আছে সেগুলো কালেক্ট করে দেন এবং পরবর্তী পেজগুলোরও ডেটা কালেক্ট করে দেন। আবার অনেকগুলো আছে যে আপনার ডিরেক্ট একটা ইমেজ বা একটা ওয়েবসাইটের ডিরেক্ট একটা লিঙ্ক দিয়ে দিলে টোটালি ওই ওয়েবসাইটে যত ডেটা আছে সবগুলো বের করে দিয়ে দিবে। তো এত তো দরকার হয় না আমাদের। তো এই ডেটা যেহেতু আমরা ডেভেলপার, আমরা মডিফাই করতে পারি যে আমার শুধু এই স্পেসিফিক এটা দাও, আমার শুধু এই স্পেসিফিক এই ডেটাগুলো দাও, সোজাসুজি চলে আসে। সো এটা স্টেপ বাই স্টেপ, এটা যে প্রথম পর্যায়ে এমনটা না। প্রথম বেসিক্সে আপনারা এই ধরনের কাজগুলো করে ভালো আর্নিং করতে পারবেন, যেটা আপনার মোটিভকে আর একটু ইনক্রিজ করবে। সো কোশ্চেন আছে কেউ চ্যাট বক্সে? কেউ কোশ্চেন করতেছেন নাকি? কোশ্চেন থাকলে একবারে শেষে আমি কোশ্চেনের অ্যান্সার গুলো নিব যদিও।
তো এই হচ্ছে যে বিষয়। হ্যাঁ, মোস্তফা কামাল স্যার কি কি এক্সটেনশন লাগবে ওইগুলোর নেম লিখে দেন প্লিজ। এগুলোর নেম এই চ্যাট বক্সে, গুগল মিটের চ্যাট বক্সে, আপনাদের হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সে বা মেসেঞ্জারের চ্যাট বক্সে এই ধরনের চাওয়াচাওয়ি করেন না। আমি প্রফেশনাল মানুষ ভাই, আমি ফাইল আকারে দিব, পিডিএফ আকারে দিব। আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই আজকে, দাঁড়ান। মানে এটা আমি আরো পরে দেখাইতে চাইছিলাম, বাট আমি আজকেই দেখাই দিই। যে সেটা হচ্ছে যে এই যে দেখেন একটা ফোল্ডার আছে স্টুডেন্ট হেল্প, স্টুডেন্ট হেল্পস নামের একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে আপনাদের প্রয়োজনীয় যত ধরনের রিসোর্সেস ফাইল সেগুলো আপনাদের এখানে দেওয়া আছে। হ্যাঁ, এবং এখানে শুধু রিসোর্সেস ফাইলই না, আরো একটা বিষয় আছে সেটা আমি পরে বলতেছি। যেমন দেখেন এখানে কি কি দেওয়া আছে: ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের পিডিএফ, স্ক্রিপ্ট রেসিং এর পিডিএফ, পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট, ফর্মুলা, ওয়েব স্ক্রাব, তারপর লিড জেনারেশন পার্ট 2, আর হচ্ছে যে এটা হচ্ছে ক্লাস 1 এর ইন্ট্রোডাকশন। ইন্টারেকশনটা আর ওই পরিচিতি পর্ব তো আমি নেইও নাই, কারণ আমি সবসময় ক্লাস শুরুই করি এভাবে যে পরিচিতি পর্বতে সময় দিতে দিতে আমাদের প্রায় 1-2টা সেশন চলে যাবে। লোক সংখ্যা যদি বেশি থাকে তো এত সময় কেন নষ্ট করব। কাজ শিখতে আসছি, কাজ দেখি। তারপর হচ্ছে যে একটা অ্যাসাইনমেন্ট লিস্ট আছে, সেটা আপনাদের জন্য শেষে থাকবে, এখন না, এখন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো এই যে এক একটা ফাইলের লিঙ্ক গুলো বা এই ফুল ড্রাইভের লিঙ্ক গুলো, এগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে। এখন প্রোভাইড যখন আমি করি, যেমন এখানে আরো ফাইল ছিল, এখানে আরো বেশি ফাইল ছিল, আর সেগুলো রিপ্লেস হয়েছে কিছু, সেগুলো আবার ডিলিট হয়েছে কিছু। কেন ডিলিট হয়েছে? কারণ অনেক স্টুডেন্টরা আমাকে বলে যে স্যার আমি ফাইলটা ডাউনলোড করতে পারতেছি না, তো আমাকে হচ্ছে যে একটু এডিটর অ্যাক্সেস দেন। এডিটর অ্যাক্সেস কি? যেমন আমি যদি এই ফাইলটা আপনাদের কাছে শেয়ার করি, বা যে কোনো গুগলের ফাইল বা গুগল ড্রাইভের ফাইল থেকে যদি আমি শেয়ার করি, তাহলে আমি আপনাকে 3 ধরনের পারমিশনের মধ্যে এক ধরনের পারমিশন দিতে পারবো। এক হচ্ছে যে এডিটর, যেটা হচ্ছে যে আপনার কাছে ফুল পারমিশন থাকবে, আপনি ওই ফাইলটা নিয়ে বা ওই ফোল্ডার নিয়ে বা ওই জিনিসটা নিয়ে বা ওই লিঙ্কটা নিয়ে যে কোনো কিছু করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে কমেন্টার, যে আপনি সেটা দেখতে পারবেন এবং একটা সেকশন অনুযায়ী কমেন্ট করতে পারবেন যে তোমার ওই জায়গায় বা ওই ফোল্ডারের ওইখানে সমস্যা আছে বা কারেকশন আছে। অ্যান্ড আরেকটা হচ্ছে শুধু ভিউয়ার, মানে শুধু দেখবে আর কিছু করতে পারবে না। তো অনেকে এডিটর চায়, তো এডিটর অ্যাক্সেস দেওয়ার পর তারা কি করে, ডিলিট করতে যেয়ে ফাইলগুলোকে, মানে তারা দেখতে যে ফাইলগুলোকে ডিলিট করে ফেলে, এবং তারা নিজেদের ইচ্ছে মতো একটা ফাইল সাবমিট করে রাখে যে আনটাইটেল স্প্রেডশিট, এটা আমার না। হ্যাঁ, তো এই ধরনের ফাইল যদি পানো, হ্যাঁ, তাহলে আবার বললেন না এটা স্যারের ক্রিয়েট করে রাখছে, স্যার এগুলা কি কি দিছে হ্যান ত্যান। কারণ আপনাদেরকেও যখন লিঙ্ক দেওয়া হবে, আপনাদেরকেও এডিটর অ্যাক্সেস থাকবে। তখন আবার বলবেন যে স্যার ওদেরকে এডিটর অ্যাক্সেস দিছে, আমাদেরকে শুধু ভিউয়ার অ্যাক্সেস দিছে, এটা কোন ধরনের কথা? হুম, কথার তো শেষ নাই, মানে সুযোগ থাকলে তো মানুষের কথা শেষ হয় না। তো এই জন্য আপনাদেরকে এডিটর অ্যাক্সেস দিয়ে দিব, আপনারাও এডিট করবেন। এডিট করবেন বলতে শুধু ডাউনলোড করবেন, কিন্তু কোনো ফাইল ডিলিট করবেন না, কোনো ফাইল কিছু রিপ্লেসমেন্ট করবেন না, শুধু এখান থেকে দেখবেন এবং ডাউনলোড করবেন, জাস্ট এই এতটুকুই। তো এই ধরনের ফাইলগুলোর মধ্যে আমাদের অনেক কিছু ডেটা আছে, অনেক কিছু ভিজুয়াল কিছু লিখা আমি লিখে দিয়েছি, যেটা হচ্ছে যে আমরা যদি অ্যাট দ্য মোমেন্টে যদি দেখিও, চোখেও দেখি, তাহলে অনেক কিছু আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে আসলে সেগমেন্টগুলো কি বা কাজগুলো আসলে কি। তো এই হচ্ছে বিষয় যে ডিরেক্টরি ওয়েবসাইট কি, বা ডেটাগুলো কিভাবে আসে, বা ডেটাগুলোকে আমরা কিভাবে কালেক্ট করি, এবং ডেটাগুলোকে আমরা কিভাবে পাই, এবং পাওয়ার যে মাধ্যমটা সেটা ক্রাইটেরিয়া কত ধরনের, বেসিক আছে বা পেইড, একটা যে টাকা দিয়ে আমরা ডেটাগুলোকে পারচেস করা, এবং আরেকটা হচ্ছে যে অর্গানিক, যে নিজের সময়টাকে ইউজ করে এক একটা প্ল্যাটফর্ম ঘুরে ঘুরে। যেমন একটা রেস্টুরেন্টের ডেটা আপনি এখানে যেটা পাচ্ছেন, সেম এমন যে পাবেন এই 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 ওয়েবসাইটে, এমনটা কিন্তু না। একটু কিন্তু ডিফারেন্ট থাকতে পারে বা পুরাপুরি ডিফারেন্ট থাকতে পারে, টোটালি আলাদা থাকতে পারে। কারণ পাবলিক যে ডেটা, সেটা মানুষ বা ব্যাকএন্ডের ডেভেলপাররা অতটা গুরুত্ব দিয়ে চেঞ্জ করে না, কারণ এটা পাবলিক, যে কেউ এটা ইউজ করতে পারবে। অ্যাডভান্স যে ডেটাটা, সেটা ধরেন যে একটা ওয়েবসাইট ডেভেলপের সময় ব্যাকএন্ডে বসায় দিতে হয়, এই যে ব্যাকএন্ডে বসায় দিতে হয়, বা কোনো একটা ক্রাইটেরিয়ার মধ্যে হিডেন থাকে। যেমন আমরা অনেকগুলো ওয়েবসাইট আমরা হয়তো যখন ভিজিটে যাই, ওদের অ্যাবাউট ইনফো খুঁজতে, বা যেটার জন্য আমরা ওই ওয়েবসাইটে গেছি, ওটা খুঁজতে অনেকটা সময় লেগে যায়, আমরা কিন্তু অনেকক্ষণ একটা ওয়েবসাইটে ভিজিট করতে থাকি, ঘুরতে থাকি এদিক ওদিক, কিন্তু পাই না। তো এরকম যে বিষয়গুলো, এগুলো থাকে হিডেন আকারে, এটা অ্যাডভান্স। আবার যেটা হচ্ছে যে প্রিমিয়াম ডেটা, প্রিমিয়াম ডেটার মধ্যে কি কি আছে? প্রিমিয়াম ডেটার মধ্যে হচ্ছে যেগুলো আপনাকে একবারে সফটওয়্যার বেস, বা হচ্ছে যে আপনার একটা
প্রিমিয়াম মেথড অ্যাপ্লাই করে বা কোডিং অ্যাপ্লাই করে বা পাইথন অ্যাপ্লাই করে সেগুলোকে কালেক্ট করা। তো এখন এই হচ্ছে ক্রাইটেরিয়া এই পর্যন্ত। আর এর এতদিন যেটা ছিল ওই এই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে ডেটা এন্ট্রি প্ল্যাটফর্ম চলতেছিল। বাট এখন যেটা সেটা তো হচ্ছে যে এআই চলে আসছে, এআই এর অনেক ক্রাইটেরিয়া আছে। এআই এই এই প্ল্যাটফর্মের মধ্যে আসার পর কোন কোন জায়গায় বা কোন কোন এই কাজগুলোকে সে রিপ্লেসমেন্টে নিছে এইগুলোও দেখবেন। যে আমরা আমাদের এই যা যা বললাম এত ডিফিকাল্ট যে কথাবার্তা বা একটা ওয়েবসাইট থেকে এইগুলো সেগুলো কালেক্ট করা হ্যান ত্যান, তো এগুলোর মধ্যে এআই এর হাতটা কি, বা এআই দ্বারা আমরা কি হেল্প পাবো বা কি কাজ করতে পারবো, তো এগুলোও আমরা দেখবো। তো এতটুকু যেগুলো আমরা যা যা ডিসকাস করছি সেগুলোর মধ্যে যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে তাহলে একজন একজন করে হ্যান্ড রাইজ করবেন। আর সবার হ্যান্ডটা একটু ডাউন করে দেন, আমি বাকিদের হ্যান্ড রাইজ একটু দেখি। হ্যাঁ, হ্যান্ড রাইজ করেন, এবার হ্যান্ড রাইজ করেন। সবারটাকে ডাউন করছি আমি। কার কার কি প্রবলেম? কেউ কিছু বলতে চাচ্ছিলেন না, মানে হ্যান্ড রাইজ করেছিলেন, আমি হ্যান্ড ডাউন করে দিয়েছি। আরেকবার হ্যান্ড রাইজ করেন যদি কারোর প্রবলেম থেকে থাকে। ওকে গ্রেট, তাহলে ধরে নিলাম যে কারোরই কোনো প্রবলেম নাই। এতটুকুতে আমরা যা যা বোঝানোর চেষ্টা করেছি বা যা যা বোঝার চেষ্টা করেছি সেগুলো আমরা যথেষ্টভাবে বুঝতে পেরেছি। এখন এই ডেটাগুলো আমরা মানে কোত্থেকে পাচ্ছি সেগুলো আমরা বুঝলাম। ডেটার যে ক্রাইটেরিয়া হয়, ডিফারেন্স হয়, ডেটা লিড মানে লিড আকারে যায় বা বি বা বি তে যায় সেগুলো আমরা বুঝলাম। এগুলো প্রতিটা জিনিস কিন্তু রেকর্ড হচ্ছে। তো আবার ওই সেম কোশ্চেন বা সেম থিং আবার রিপিটেড করেন না, কারণ এটা আপনাদেরই সময় নষ্ট। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে পড়ানো, আমরা পড়াবো, আমাদের যে টাইমিং সেই টাইমিং অনুযায়ী পড়াইতে হবে, আমরা কোনো জায়গায় কোনো ছাড় পাবো না। বাট আপনারা যদি চান আপনারা আপনাদের দিক থেকে ল্যাকিংস দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে আপনাদের ফিউচারে আপনারা একটা ডিলে অপশন নিয়ে নিচ্ছেন। এটা টোটালি আপনাদের উপর। সো যতক্ষণই পাচ্ছেন আমাকে ততক্ষণের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে জেনে নিতে পারেন, কারণ এরপরে আমাকে পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। আমরা মনে হয় বেশি কোশ্চেন করতেছি। আচ্ছা, নাইম ইসলাম, না কোশ্চেন বেশি করতেছেন না, কোশ্চেন এখন পর্যন্ত কেউই করেন নাই। বাট কোশ্চেনটা অ্যাকচুয়ালি ক্লাসে আসে না, কোশ্চেনটা আসে আমার পার্সোনাল ফোনে। সো পার্সোনাল ফোনে যখন কোশ্চেনটা আসে তখন টাইমিংটা ম্যাটার করে, যে ওই টাইমিংটাতে আমি কি করতেছি। সো টাইমিংয়ে আমার যে ব্যস্ততা থাকে সারাদিনের, এটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছি যে আমি একাধিক সেক্টর নিয়ে কাজ করি, আমার শুধু ডেটা এন্ট্রি সেক্টরটা না। সো আমার ডিজিটাল প্ল্যাটফর্মও আছে, আমার গ্রাফিক্সের প্ল্যাটফর্মও আছে, সো আমার ওয়েব প্ল্যাটফর্মও আছে। সো এই ধরনের প্রতিটা ক্রাইটেরিয়া নিয়ে আমি কাজ করি। আমার এক একটা প্রজেক্টের যে টিমগুলো সেগুলো দেখলে আপনারা বলবেন যে এটা আসলে একটা মানে সময় বের করা, বা স্যারের প্রতি যে অভিমানটা ছিল যে স্যার আমাদেরকে সময় দেয় না, এই অভিমানটা করাটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, যদি আপনি আমার আসলে আমার টিমগুলো দেখেন। সো টিমগুলো এমন যদি হইতো যে বাংলাদেশের মধ্যে হইতো, যেটা আমি প্রথম ক্লাসে বলছি যে বাংলাদেশের মধ্যে হলে আমার এত একটা প্রবলেম ফেস করতে হতো না। ওদেরকে চোখাচোখি দেখা যাইতো, সামনাসামনি দেখা যেত, ওদেরকে ওইভাবে গাইড করা যেত বা মনিটর করা যেত বা টাইট করা যেত। বাট যেগুলো আউট অফ দ্য কান্ট্রি সেগুলোরে আপনি কিভাবে টাইট করবেন? হ্যাঁ, সো মাথা ওরাও নষ্ট করে দেয় অনেক সময়, মিজাজ মিজাজ টেজাজ খারাপ করে দেয়। আর অনেকেই আছে যাদেরকে আমি হচ্ছে যে নতুন ভাবে নিতে চাচ্ছি, এখন নিতে চাওয়ারও কিছু ক্রাইটেরিয়া থাকে, বা আমি চাইলেই নিতে চাইতে পারি না। প্রথম দিকে মেন্টরশিপের আমার এতগুলো বছরের মধ্যে আমি বলতে পারি যে প্রথম দিকে আমি খুবই খুবই কাছাকাছি যে আমার স্টুডেন্ট গুলো ছিল তাদেরকে চেষ্টা করেছিলাম আমি নেওয়ার জন্য আমার প্রজেক্টে। বাট তারা আমার ওই রেসপেক্টটা আসলে কিন্তু তেমন ভাবে রাখতে পারে না। তো এটার জন্য কিন্তু আমরা চাইলেও সেই জায়গা থেকে চেষ্টা করেও পারি না, কারণ হচ্ছে যে আপনাদের এখান থেকে মোটিভেশন বা আপনাদের এখান থেকে ডেডিকেশনটা কম থাকে। তো এখানে আমরা কিভাবে মনিটর করি, আমরা হচ্ছে যে আপনাদের হোমওয়ার্কের থ্রু থেকে বা আপনাদের রেগুলার অ্যাক্টিভিটি এইগুলো দেখে দেখে কিন্তু আমরা আপনাদের প্রতিটা জিনিস মনিটর করি, যে কোন স্টুডেন্টটা কতটুকু শিখছে বা কোন স্টুডেন্টের কতটুকু গ্যাপ, বা কোন স্টুডেন্টটা কতটুকু আগ্রহ নিয়ে কাজ করতেছে, তাকে ইন ফিউচারে ওই কাজের সেক্টরে আমাদের বসানো উচিত বা বসানো দরকার। সো ওইটার জন্য আপনারা কাজ শিখবেন।
কাজ আমার ক্লাসে শিখবেন, সেটা আমার পার্সোনাল ইনবক্সে না বা পার্সোনাল ফোন কলে না, যে স্যার আমাকে এইটা বা স্যার আমাকে ওইটা। সবকিছু একটা মডিউল ওয়াইজ থাকে, সবকিছু একটা স্ট্রাকচার ওয়াইজ থাকে, এটা আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, পেশেন্স যে জিনিসটা, আমরা চাইলে এখন একটা সপ্তাহের মধ্যে চাইলে হচ্ছে যে ফুল ডেটা এন্ট্রি কভার আপ করে দিতে পারি, কিন্তু দেওয়ার পর গিলে খাওয়া দেওয়ার পর কি করবেন? কোথাও না কোথাও যে বমিটাই তো করবেন, কিন্তু প্ল্যাটফর্মে তো আর যেতে পারবেন না। অন্যান্য আইটির মতো আমরা বলতে পারি ঠিক আছে এক সপ্তাহের মধ্যে সব শেষ করে দিয়ে আপনি প্ল্যাটফর্মে যে আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে থাকেন, শেষ। আপনি শুধু দুই তিনটা আপলোড করবেন, এভাবে এইভাবে জবে অ্যাপ্রোচ করতে হয়, এভাবে জব সাবমিট করতে হয়, এভাবে দেখা দেওয়ার পর বাস শেষ, ধরে বসে থাকবে মার্কেট প্লেস। এমনটা আইটি কাজ আমাদের মধ্যে নাই বা আমাদের মতো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। আমাদের কাজ হচ্ছে যে আপনি এন্ড অফ দ্য কোর্স, মানে আফটার দ্য কোর্সের শেষের দিকে যে আপনার ফিডব্যাকটা কি, এইটা আমাদের মেন্টরদের জন্য, আমাদের আইটির জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের লাগবে, মাস্ট বি, যে আপনি কতটুকু শিখছেন বা আপনি কতটুকু আগাচ্ছেন, আপনার ডেডিকেশনটা কতটুকু। এমনও আছে যে আমার ব্যাচে যদি 20 জন 25 জন থাকে বা 15 থেকে 20 জন থাকে, ওর মধ্যে থেকে 4-5 জন এমনও থাকে যে ওদের থেকে কোনো ডেডিকেশন আশাই করা যাবে না। না ওরা ক্লাসে রেগুলার, না ওরা হচ্ছে যে রেগুলার হোমওয়ার্ক করতেছে, বাট ওরা অ্যাক্টিভ কিসে অ্যাক্টিভ? ফোন কল দেওয়াতে। স্যার ক্লাস নিচ্ছেন না কেন, স্যার কত দূর হলো, বা স্যার কি করতে, বা কি কি টপিক নিয়ে আলোচনা করবে, এই ধরনের হচ্ছে কাজ। তো আমার কথা হচ্ছে যে কেন বলতেছি বা কেন বলছি এগুলো, যে আপনারা ফোকাসটা দিবেন হচ্ছে কাজে। সময়টা যদি অন্য জায়গায় নষ্ট করে ফেলেন তাহলে এটা আপনাদের ভুল। হ্যাঁ, আপনারা আপনাদের সময়টাকে যথেষ্ট কাজে লাগান। এই যে আমি একটা দেখাচ্ছি, একটা দুইটা দুইটা ওয়েবসাইট দেখাইছি, কিছু এক্সটেনশন নিয়ে ব্রিফ করছি, এক্সটেনশন কোথা থেকে আসে সেগুলো বলছি। এই যে ডেটাগুলো আমরা লিড জেনারেশনের জন্য যেগুলো চাই, বা লিড জেনারেশনের যে দুইটা ক্যাটাগরি সেগুলো সম্পূর্ণভাবে বুঝাইছি। তো এই যে বুঝটা, হ্যাঁ, এই বুঝটা যে একটা ক্লাসে পেয়ে গেছেন আপনার হয়ে গেছে, এমনটা কিন্তু না। এই বুঝটা আপনার অ্যানালাইজ করতে হবে, যে এইটা যে দেখাইলো স্যারে, আমাকে যদি কোনো ক্লায়েন্ট যদি কোনো B2B কালেক্ট করতে বলে, আমি ফট করে এসে স্যার যেটা দেখাইছে ইয়েলো পেজে এসে সার্চ করে খোঁজা শুরু করে দিব না। এইগুলো হচ্ছে ডামি ওয়েবসাইট, আমি আগেও বলেছি আবারও বলছি, এগুলো হচ্ছে ডামি ওয়েবসাইট। ফর এক্সাম্পল, যে আপনি আপনার প্র্যাকটিস সেশন এখানে চালাতে পারবেন, এখান থেকে ডেটা কালেক্ট করে আপনি প্র্যাকটিস করতে পারবেন যে ডেটা কালেক্ট গুলো হচ্ছে কিনা। এই ধরনের অন্যান্য যত পেজ আছে যেগুলোতে আপনার পাবলিক ডেটাগুলো অ্যালাউ করে কালেকশনের জন্য, সেগুলো থেকে আপনি সেই ডেটা বা ডেটা টুল বা হচ্ছে এক্সটেনশন বা সফটওয়্যার ইউজ করে সেই ডেটাগুলো কালেক্ট করতে পারছেন। এক্সেলে হয়ে থাকে নাকি গুগল শিটে, দিন শেষে সব ডেটা যখন কালেক্ট করব সেগুলো কি একই সফটওয়্যার গুলোতে উল্লেখ করতে হবে নাকি অন্য সফটওয়্যার গুলোতে অ্যাপ্লাই করতে হবে? অদ্ভুত প্রশ্ন করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এখানে সফটওয়্যার যে ক্যাটাগরি, যে এক্সেল অথবা গুগল স্প্রেডশিট, এটার মধ্যে একটা তফাৎটা কি? দুইটার কাজই সেম, দুইটার কাজই সেম, আমরা এক্সেলে যা করি স্প্রেডশিটেও তা করি, কিন্তু তারপরও তফাৎটা কি? তফাৎটা হচ্ছে একটা অফলাইন, একটা হচ্ছে অনলাইন সফটওয়্যার বা প্ল্যাটফর্ম। এক্সেল যেটা, কেন অফলাইন বলতেছি, লাইক হচ্ছে আপনি কোনো একটা শিট ক্রিয়েট করেছেন এবং সেখানে ফুল কাস্টমাইজ করে আপনি যত অ্যানালাইজ আছে, ভেরিফিকেশন আছে করে একটা শিট আপনি ক্রিয়েট করেছেন, এখন আপনি ক্লায়েন্টকে দেখাইছেন, গুগল মিটে দেখাইছেন, অথবা ক্লায়েন্টকে আপনি ফাইলটা সাবমিট করছেন। বুঝছেন কথাটা? ক্লায়েন্টকে ফাইলটা সাবমিট করছেন, এক্সেল ফাইলটা। এখন ক্লায়েন্ট দেখার পর সে আপনাকে বলল যে আপনার আরেকটু কারেকশন করতে হবে। যেমন হচ্ছে এক্সেলে তো আমরা প্রতিটা ঘরের একটা নাম আছে, এটা আমরা জানি, যে ধরেন H6 এ যে ডেটাটা আছে সেই ডেটাটা আপনার চেঞ্জ করতে হবে, বা P11 এ যে ডেটাটা আছে সেটা আপনার চেঞ্জ করতে হবে, সেটা আপনার একটু ভুল ডেটা, বা সেটা কারেকশন করে আপনি এটা দিবেন। তো তখন আপনাকে ওই ফাইলটা কিন্তু আপনার এখান থেকে কারেকশন করে দেন আবার এক্সেলে সেভ করে দেন আবার তাকে পাঠাইতে হবে, মেল করতে হবে। বাট এইখানে বর্তমানে যে ক্যাটাগরিজটা চলছে, যে আমরা কি করি, আমরা স্প্রেডশিটে যখন আমরা কোনো ডেটা নিয়ে কাজ করি তখন কিন্তু সেটা লিঙ্ক আকারে, যে সেম আমি যেটা বললাম না, গুগল ড্রাইভের আপনি চাইলে যে কোনো ফাইল বা যে কোনো যা কিছু, এই যে এই ধরনের যে কোনো ফাইল আপনি চাইলে সেগুলোকে 3 ধরনের অ্যাক্সেসের মধ্যে, ক্যাটাগরিজের মধ্যে তাকে আটকে রাখতে পারছেন। যেমন আমি যদি এই ফাইলটাকে শেয়ার করতে চাই কারোর সাথে, তাহলে ধরুন এটা আমার একটা স্প্রেডশিট, বা ওই যে আমার এই যে এখানে যে স্প্রেডশিট ছিল সেটা, তো আমি কাউকে এখানে ডিরেক্ট মেল করতে পারি, এবং মেল করার আগে তাকে আমি কিভাবে অ্যাক্সেস দিব সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। প্রথমে এটা থাকবে আপনাদের এরকম রেস্ট্রিক্টেড,
হ্যাঁ, যেহেতু এটার অ্যাক্সেস অনেকের কাছে দেওয়া আছে, আমি এটা রেস্ট্রিক্টেড করতে পারবো না, তাহলে তাদের কাছ থেকে অ্যাক্সেসটা চলে যাবে। সো এখানে এনিওয়ান উইথ দি লিঙ্ক যেটা দেওয়া আছে, যে প্রথমে রেস্ট্রিক্টেড ছিল, সেটাকে আমি এনিওয়ান উইথ দি লিঙ্ক দিয়ে দিছি। দেন আমি এটাকে কি হিসেবে দিচ্ছি সেটা আমি দিয়ে দিছি, যে সেটা ভিউয়ার থাকবে না কমেন্টের থাকবে না এডিটের থাকবে। এখন এই ফাইলটা, এটা কিন্তু একটা স্পেসিফিক ফাইল, একটা সিঙ্গেল ফাইল, এই জন্য এটাকে আমি এডিটর দেইনি। কারণ এটাকে যদি এডিটর দিতাম, তাহলে ওই এই পিডিএফ এর মধ্যে লেখালেখি শুরু করতো, ওর জীবন গল্প বা গরুর রচনা এগুলো লেখা শুরু করতো। এমনও আছে অনেকগুলো স্টুডেন্ট। হ্যাঁ, তো এটার জন্য আমরা এই ফাইলটাকে দিয়ে রাখছি ভিউয়ার হিসেবে। তবে এই ফুল যে ফাইলটা, হ্যাঁ, মানে ফোল্ডার যেটা, এই ফোল্ডারটা আমরা শেয়ার করে রাখছি এডিটর হিসেবে। সো এডিটর হিসেবে আপনাদের কাছে যাবে, এবং আপনাদের কাছে সময় মতো চলে যাবে। আপনারা এটা নিয়ে আবার মানে চাওয়াচাই করবেন না যে কবে আসবে, কবে আসবে, কবে আসবে। অবশ্যই আসবে, আপনাদের কাছেই আসবে, যেহেতু আপনাদের জন্যই বানানো এটা। হ্যাঁ, তো আপনাদের কাছে যখন চলে আসবে, তখন আপনারা এইখান থেকে প্রতিটা জিনিস রিসার্চেস নিয়ে দেখতে পারেন। আবার এখান থেকে নিয়ে আবার আলাদাভাবে নিজে থেকে একটা রিসার্চ করতে পারেন, যে আসলে এর পরের স্টেপস গুলো কি। কেন আমি বলছি রিসার্চ করতে নিজে থেকে? দেখেন, স্কিলস আপনি জানলেই হবে না, স্কিলসটাকে প্রতিনিয়ত এক তো হচ্ছে প্র্যাকটিস করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে ওর পরের সেগমেন্টটা জানতে হবে। কারণ বর্তমানে যে প্ল্যাটফর্মটা চলতেছে, ডিজিটাল যে প্ল্যাটফর্ম, যে কোনো স্কিল যে কোনো লেভেলে বা যে কোনো সময় চেঞ্জ হইতে পারে বা আপগ্রেড হইতে পারে। সো আপনি যদি ওই আগেকার জামানার এক্সেল ধারণা নিয়ে যদি বসে থাকেন, তাহলে এখন রং মেথড। ওকে, একেবারে টোটালি রং মেথড। আমরা যেটা জানি সেটাকে আরো ইমপ্রুভ করব। এর পরের স্টেপগুলো কি বা পরের কি কি কাজ হয় সেগুলো নিয়ে আমরা কাজ করব। যেমন আমরা ধরেন 500টা ডেটা কালেক্ট করে দিছি, যেটা আমি আগেও বলছিলাম, যে 500টা ডেটা কালেক্ট করে দেওয়ার পর কাজ কি, এইটা আপনার জানতে হবে। এই থিঙ্কিং লেভেলটা আপনার রাখতে হবে, যে আমি যে ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিল, যে বি টু বি মানে বি টু বি এর মধ্যে তোমরা প্রায় 1000টা ডেটা আমার কালেক্ট করে দাও। 1000টা ডেটা নিয়ে সে করবে কি? সে তো এটা বিলাবে না। সে যেহেতু আমার কাছ থেকে টাকা দিয়ে কিনতেছে, সে তো এটা বিলাবে না, মোটেই না। তো সে এটা কি করবে, এইটা আপনার জানতে হবে। জানলে আপনি পরের সেগমেন্টটা ধরতে পারবেন, যে আমি তো আপনাকে ডেটা কালেক্ট করে দিছি, আপনি তাহলে পরের সেগমেন্টের কাজটা আমার দ্বারাই করাইতে পারেন। এই ডিলটা আপনার থেকে আসবে। প্রথমেই যদি আপনি সব ক্যাচ করতে চান, তাহলে এটা একটা মানে খিচুড়ি ছাড়া আর কিছুই না। 30 দিনে 30টা ক্লায়েন্ট না, 3টা ক্লায়েন্ট রাখবেন, যেটা আপনার 3 বছরের উপর সাস্টেন করবে। এই বন্ডিংটা, হ্যাঁ, একটা একটা কমফোর্ট জোন ক্রিয়েট করবেন ক্লায়েন্টের সাথে। প্রথম যে কয়টা ক্লায়েন্ট আসবে, ওরে ধরেন যে হাতে পায়ে ধরা লাগবে না, ওরে জাস্ট আপনি আপনার যে বন্ডিংটা বা আপনার যে যে ভালো একটা দিক, হ্যাঁ, কমফোর্ট একটা জোন, এগুলো ক্রিয়েট করে তাকে হাতে আয়াতে রাখবেন। হ্যাঁ, বেনিফিটের দরকার নেই, আপনি 2 পয়সা লাভ ছেড়ে দেন, কিন্তু তাকে রাখেন, যে আপনাকে মাসের পর মাস অ্যাটলিস্ট কিছু অ্যামাউন্ট আপনাকে পে করবে একটা একটা দুইটা কাজের জন্য। এটা আপনার এমন না যে আমি বলতেছি যে আপনি একটা কাজ নিলেন, ধরেন হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট $80, আর সেটা আপনি মান্থলি করে যাচ্ছেন, আর কোনো কিছু করার দরকার নেই, এটাই শিখছেন, এটাই করতে থাকেন, আর কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই। এটা ভুল। 80 যে ইনকামটা হচ্ছে $80, সেটা আপনি আরেক জায়গায় ইনভেস্ট করবেন, কিছুটা রেখে বাকিটা ইনভেস্ট করবেন। আর কই ইনভেস্ট করবেন ওইটা আপনার পরের সেগমেন্টের স্কিলস বলবে। সো এই ক্রাইটেরিয়া থিঙ্কিংটা না অনেকের মধ্যে আসে না। তারা এই যে কোর্স শেষের পর এই যে হা হয়ে তাকায় থাকে। আমরা কিন্তু বলি আমরা কিন্তু বলি যে আমাদের ব্রিফের মধ্যেও অনেক কিছু আছে। আমরা যা এই যে কথা বলতেছি, গল্প করতেছি, একটা গল্পের মাঝখানে অনেক কিছু আমরা বলে ফেলি, যেগুলো চাইলে আপনারা অ্যাপ্লাই করে অনেক কিছু করতে পারেন। এই যে কিছুদিন আগে আমাদের গোডিঙ্গোর একটা সেমিনার গেল, একটা লাইভ সেশন গেল, যে আমরা এক একটা মেন্টর বসে আমরা কথোপকথন করছি বা একটা লাইভ সেশন আড্ডা দিচ্ছি। কেন ছিল সেটা? যেন আমাদের এই আড্ডার থ্রুতেও আপনারা অনেক কিছু বুঝতে পারেন, জানতে পারেন। শুধু শুধু না কিন্তু, আমাদের প্রতিটা মেন্টরের সময়ের অনেকটা মূল্য, আমাদের আইটিরও কিছু ম্যানেজমেন্টের সময় লাগে, বা আপনাদের সময়েরও অনেকটা মূল্য আছে। তো আপনারাও যে জয়েন করেছেন, আমরা যেন আপনাদের সেই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারি, সেই জন্য কিন্তু আমাদের সেশনগুলো ছিল। তো একটা জিনিস দেখেন, আমরা কিন্তু আমাদের দিক থেকে যথেষ্ট দেওয়ার চেষ্টা করছি, মোটিভটা লাগবে আপনাদের দিক থেকে। ওকে, তো এই কথাগুলো যেন বারবার রিপিট করতে না হয়, এই জন্য আমি সময় নিয়ে দ্বিতীয় ক্লাসে ক্লিয়ার আউট করে দিচ্ছি, যেন পরবর্তীতে আবার আবার বলতে না হয়। ঠান্ডা মাথায় ক্লাসটা জয়েন করবেন, ক্লাসের টোটালি A to Z শুনবেন, A to Z দেখবেন। দেখার পর এন্ডিংয়ে যখন আমি কোশ্চেনগুলো করব, যে কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা, তখন আপনি জিজ্ঞাসা করবেন বা কোশ্চেনগুলো বলতে পারেন। তারপরও যদি আপনার সংকোচ ফিল হয়, আপনি আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন, ডিরেক্ট ফোন না বাবা।
ডিরেক্ট ফোন না, বা ডিরেক্ট আমার সিম নাম্বারে ফোন দেওয়া যাবে না। আমি নাম্বার দিছি, দ্যাটস মিনস এটা না যে আপনার ফোন দিবেন। হ্যাঁ, আপনারা দেন, কিন্তু টাইমিংটা বুঝতে হবে। কারণ আমার এই ফোনটা ম্যাক্সিমাম সময় প্রায় আমি দিনের 40 থেকে 45 মিনিটের জন্য আমার হাতে থাকে, বাকিটা সময় আমার অ্যাসিস্টের কাছে থাকে। সো তাদের থেকে আপনারা যে গাইড আপটা পাবেন, সেটা যদি আপনাদের দরকার হয়, তাহলে আপনি যে কোনো সময় ফোন দিতে পারেন। এখন আপনাদেরকে গাইড করবে আমার অ্যাসিস্ট। আর যদি আমার থেকে গাইড করতে চান বা গাইড নিতে চান, তাহলে আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন যে স্যার আমার এই প্রবলেমটা বা এই প্রবলেম আমি ফেস করছি, আমার অ্যাসিস্ট আমাকে বলে দিবে, আমি সময় অনুযায়ী আপনাকে গাইডটা করে দিব। বা ডিরেক্ট আমি ফোন দিব, বা ডিরেক্ট আপনাকে বলবো যে আপনি কখন ফ্রি আছেন, আপনি একটা শিডিউল করেন, আপনার সাথে আমি একটা কলে সেশনে বসি, দেন আমি আপনাকে কলে বুঝিয়ে দিচ্ছি যে কাজটা কি বা বিষয়টা কি হয়েছে। প্রতিটার একটা সেগমেন্ট থাকে, একটা প্রসিডিউর থাকে। আমরা একাধিক আইটিতে হয়তো অনেকেই ছিলেন, সেখানে অনেক লোয়েস্ট অ্যামাউন্টের কোর্স ফি ছিল বা হাইয়েস্ট অ্যামাউন্টের কোর্স ফি ছিল, বা ম্যানেজমেন্ট ঠিকঠাক ছিল না, ক্লাসের মধ্যে এসে সবাই কথা বলতেছে, সবাই যে যার মতো বক্তব্য দিচ্ছে, যে যার মতো যে কাউকে জিজ্ঞেস করতেছে। এই ধরনের আইটি আমাদেরটা না প্লিজ। এক তো হচ্ছে ওই আইটিটা না, দ্বিতীয় হচ্ছে ওই টিচারটা আমি না। আমার এমনও হয়েছে ক্লাস ভালো না লাগলে আমি ইনস্ট্যান্ট ক্লাসটাকে কেটে বের হয়ে যাই, আমি ব্যাচটা আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে দিই। বেশি প্রবলেম হইলে আমি ওই ব্যাচটাকে কন্টিনিউ করি না। কারণ আমি চাই যে আমি যদি 1 ঘন্টা সময় দিই একটা স্টুডেন্টের ওপর, ওই স্টুডেন্ট আগামী 10 বছর, ইভেন 5 বছর আমার সাথে রাইখা থাকার, মানে যে কাজগুলো করাবো, সে ধরেন ওই 5 বছর সাস্টেন করতে পারবে। আমার টার্গেট হচ্ছে ওইটা। আপনারা এখানে 19 জন আছেন, আমি বাদে ধরেন 18 জন। 18 জন হন, 25 জন হন, 50 জন হন, আপনাদের এই 50 জনের রেসপন্সিবিলিটি প্রথম দিকে আমরাই নিই, এবং আমি এখনো বলছি যে আমিই নিচ্ছি। কিন্তু এই রেসপন্সিবিলিটি গুলো হারাবেন আপনাদের নিজেদের কাজে। আপনাদের নিজেদের কাজে হয়তো আপনার যে ঠিকঠাক ভাবে টাইম দিচ্ছেন না, হোমওয়ার্ক করতেছেন না, আমরা কিন্তু কিছু বলবো না। আমরা কিন্তু আমাদের ম্যানেজমেন্ট থেকে রেগুলার বলবে যে হোমওয়ার্ক সাবমিট করেন, আমি বারবার বলবো হোমওয়ার্ক সাবমিট করেন, হোমওয়ার্ক সাবমিট করেন, হোমওয়ার্ক সাবমিট করেন। আপনি করতেছেন না, এটা আপনার লস। কারণ আমরা অন্যান্য অন্যান্য থেকে যতটুকু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, এটা অন্য কোথাও করবে না। কারণ আমি নিজে অন্যান্য আইটিতে ক্লাস নেই, তখন আমাদের ম্যানেজমেন্ট থেকে অনেকগুলো বাইন্ডিংস থাকে যে না আপনি চাইলে ওইটা শিখাইতে পারবেন না মডিউলের বাইরে যেও। কিন্তু গোডিংও আমাদেরকে ওই স্কেপটা দিছে যে না আপনি আপনার মতো ব্রিফ করেন, আপনি ব্রডলি শিখান। আমরা চাই প্রতিটা স্টুডেন্ট যেন গ্র্যাজুয়েটেড হয়ে বা ভালো একটা প্ল্যাটফর্মে যে যেন কাজ করতে পারে। তো আমরা চাইলে আপনারা কেন চাবেন না? তো ওই চাওয়ার মধ্যে একটা সময় লাগবে। হ্যাঁ, আজকে চাইলে হবে না, কালকে চাইলে হবে না, পরশু চাইলে হবে না। সময়টা দিতে হবে। ওই সময়টা কাজের ওপর দিতে হবে, নিজের ওপর দিতে হবে, নিজের ক্রিয়েটিভ থিঙ্কিং এর ওপর দিতে হবে। থিঙ্কিং সবারটা থাকে, কিন্তু সবার থিঙ্কিং এক না। নিজের থিঙ্কিংটা কেন ডিফারেন্ট, এইটা আপনার বের করতে হবে, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। দেন আপনি সেটাকে ইউটিলাইজ করবেন। দেন আপনি ইমপ্রুভ ইমপ্রুভ বা হচ্ছে প্রফিট কামানোর কথা ভাববেন, বা জেনারেট করার কথা ভাববেন। ওই হচ্ছে প্রসেস। ওকে। সো আমি এটা প্রথম ক্লাসে বলার কথা ছিল, বাট আমি ভাবছিলাম যে এই ক্লাসে আমাকে অনেকজনই প্রফেশনাল আমি হয়তো পাচ্ছি, এই জন্য আমি এই কথাগুলো প্রথম ক্লাসে বলিনি, আমি স্কিপ করে গেছি। সেটা আমার ভুল ছিল। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার রুলসগুলো বা আমার গ্রুপের রুলসগুলো আগে থেকে বলে দেওয়া উচিত ছিল, আমি আবার সময় নিয়ে সেগুলোকে বলে দিছি। সো যাদের এই রুলসগুলো নিয়ে প্রবলেম থাকবে বা ভুলে যাবেন, এই যে রেকর্ডিং অন আছে, দেখে নেবেন। আমি সারা সপ্তাহে বা পুরা ব্যাচে আমাকে রাগ দেখবেন না, বা মানে মাথা গরম দেখবেন না, কিন্তু যেদিন দেখবেন ওদিন অবস্থা খারাপ থাকবে। বাকি বাকি যে কয়দিন দেখবেন সেগুলো আমার ঠান্ডা মাথায় দেখবেন। তো ঠান্ডা মাথায় দেখবেন বলে যে মাথা গরম করবেন না বা মাথা গরম হবে না, এমনটা কিন্তু না। হ্যাঁ, আমাদের প্রতিটা স্টুডেন্ট, আমি এখনো বলছি, জনে জনে নাম ধরে বলবো, যেহেতু স্ক্রিন দেখা যাচ্ছে, জনে জনে নাম ধরে বলবো যে প্রত্যেকের রেসপন্সিবিলিটি আমি নিজে, এই যে সামির মোহাম্মদ, আমি নিজে নিচ্ছি। যদি আপনারা ডেডিকেশন দেন, আপনারা যদি ইফোর্ট দেন, কোর্স শেষে আপনি আমাকে বলতে পারেন যে স্যার আপনি রেসপন্সিবিলিটি নিয়েছিলেন, আমি আমার ডেডিকেশন টোটালি দিয়েছি, কোথায় কাজ? এরকম একটা কোশ্চেন করার আপনাকে অ্যাক্সেস দিচ্ছি, কিন্তু কোর্সের মাঝখানে কোনো তাড়াহুড়া, কোনো আনপ্রফেশনাল অ্যাক্টিভিটিস শো করানো যাবে না। আপনি এখানে একটা আনপ্রফেশনাল অ্যাক্টিভিটি শো করতেছেন, আপনাকে নিয়ে আমি ইন ফিউচারে প্রফেশনাল প্রজেক্ট ভাববো কিভাবে?
আমি তো কল্পনাই করবো না যে না ও তো এইখানেই ঠিকঠাক না, আমি প্রফেশনাল একটা মিটিং এ কিভাবে নিব তাকে। আর আমার এত সময় নাই যে আমি এই কয়েকটা স্টুডেন্টের জন্য আমি ক্লায়েন্টকে বলে যে স্যার একটু ও হচ্ছে নতুন, ও একটু বেসিক্সই জানে হালকা পাতলা, ওকে একটু সময় দিন, ও ঠিকঠাক ভাবে বলতে পারে না। হ্যাঁ, এইগুলো আমি অনেক করছি, রেফার আমি অনেক দিছি, কিন্তু আমার মুখটা অনেক স্টুডেন্ট রাখেনি। হুম। আজকে প্রজেক্ট নিয়েছে, এক সপ্তাহ কাজ করছে, কাজের প্রেসারে পরের সপ্তাহ থেকে ওই নাই, ওই নাই, না কোনো ফোন, না কোনো হোয়াটসঅ্যাপ, না কোনো কিছুতে রেসপন্স নাই। তো এই ধরনের যে বিষয়গুলো, এগুলো যেন আপনাদের কাছে না আসে। যদি ডেডিকেশন দিয়ে কাজ করতে চান তাহলে এটা তো কাজের বিষয়, যদি ডেডিকেশন দিয়ে শিখতে চান তাহলে রেগুলার ক্লাসে অ্যাক্টিভ তো থাকতে হবে, মাস্ট হোমওয়ার্ক গুলো ফিল আপ করতে হবে। আর যদি কাজে আমার সাথে প্রজেক্টে জয়েন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কিছু প্রফেশনাল রুলস রেগুলেশন শিখতে হবে। এটা আমার প্রজেক্টের জন্য না, এটা আপনাদের নিজেদের জন্য রে ভাই, শুধুমাত্র আপনাদের নিজেদের জন্য। এই যে নাম, আপনাদের ব্র্যান্ডিং, আপনারা এক একটা নাম দিচ্ছেন যে লিমন রয়, সিয়াম ইসলাম, এই নামের পিছনে ভ্যালুটা কত, এইটা আপনার এই প্রফেশনালিজম দেখে বোঝা যাবে এই ভ্যালুটা। এটা কিন্তু আপনার নামে প্রথমে বোঝা যাবে না। হ্যাঁ, যে সিয়াম ইসলাম বা হচ্ছে আশরাফুল ইসলাম, এটা কিন্তু জাস্ট আমি নাম পড়তেছি, কিন্তু তার যে প্রফেশনালিজমটা যদি আমি দেখি তখন আমি তার নামটা একটু ডিফারেন্ট ভাবে উচ্চারণ করব, একটু গ্যাপ দিয়ে উচ্চারণ করব, যে না স্যার আরিফুল ইসলাম স্যার উনি আছেন আমাদের মাঝে। হ্যাঁ, এইভাবে একটা বিষয়, নিজের ভ্যালু নিজে ক্রিয়েট করতে শিখেন। ওকে। সো আজকে আমি যা যা বললাম এখানে ক্রাইটেরিয়া যে ডিফারেন্স গুলো ছিল, আমার গ্রুপে মানে একটা হচ্ছে যে ডেটার সেগমেন্ট গুলো বুঝাইলাম, আর হচ্ছে যে এরপরে যে টুলস এর সেগমেন্ট গুলো বুঝাইলাম, লিড জেনারেশনের ক্যাটাগরিজ বুঝাইলাম। এখন আজকে যে কাজটা আমি দেখাইছি সেখানে যে কোনো ওয়েবসাইট থেকে ডেটাগুলোকে আমরা অ্যাটলিস্ট নিয়ে আসা, চোখের সামনে নিয়ে আসা, তারপর হচ্ছে কালেক্টের বিষয়। আমরা তো চোখের সামনে পর্যন্ত নিয়ে আসতে পারছি, পারছি কি পারিনি, মানে আমরা দেখতে পারছি না সবাই, এই পর্যন্ত সবাই একটু হ্যান্ড রাইজ করেন তো, যে আমরা ডেটাগুলোকে চোখের সামনে পর্যন্ত তো নিয়ে আসতে পারছি, তাই না? ওকে, 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 ওকে। তো এখন যে সেকেন্ড পার্টটা সেটা হচ্ছে ডেটাগুলোকে কালেক্ট করা। কালেক্ট করার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যা যা বললাম যে লিড জেনারেশনের মধ্যে তো কোডিং ইউজ হয়, তারপর হচ্ছে যে আপনার যে পাইথন, লারাভেল এগুলো ইউজ হয়। কোনো কিচ্ছু লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। আমি সময় কতটুকু বলছিলাম? সেকেন্ড। একটা পেজ, সেকেন্ডের উপর সব ডেটা চলে আসবে। কিভাবে আসবে? এটি হচ্ছে টেকনিক্স। সো টেকনিক্সটা যাওয়ার আগে আমি আবারও বলি যে আগে একটু বেসিক থেকে শুরু করি। বেসিক্সে কি, আমরা যে ডেটাগুলো পাচ্ছি সেগুলোকে আমাদেরকে আগে প্লেস করতে হবে। প্লেসের জন্য আমরা যদি এক্সেল নেই তাহলে এই যে এক্সেল, আবার যদি স্প্রেডশিট নেই তাহলে স্প্রেডশিট। এখন আমরা যেটাতে কমফোর্ট, লাইক হচ্ছে যে আমরা কাজ করে যেটাতে কমফোর্ট সেটা ইউজ করলে কিন্তু হবে না। হ্যাঁ, আমাদের ক্লায়েন্ট ডিলিংটা বা হচ্ছে যে আমাদের যে ফাইল রিকোয়ারমেন্টটা সেটা আকারে কি আকারে দেওয়া সেটা আমাদের বুঝতে হবে। সো আমার এই ব্রাউজারে যারা স্প্রেডশিট চিনেন না তাদের উদ্দেশ্যে বলছি যে ব্রাউজারে আসার পর এখানে আপনি গুগল অ্যাপস পাবেন। হ্যাঁ, এখানে মাউসটা নিয়ে গেলে গুগল অ্যাপস লেখা থাকবে। এখানে ক্লিক করার পর আপনার এইখান থেকে যখন আপনি স্ক্রল করবেন শিট, ডক, স্লাইডস, শিটস হচ্ছে যে গুগল স্প্রেডশিট হচ্ছে যে আপনার মাইক্রোসফট এক্সেলের অনলাইন ভার্সন, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের অনলাইন ভার্সন হচ্ছে গুগল ডক্স, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অনলাইন ভার্সন হচ্ছে স্লাইডস, মাইক্রোসফট ওয়ান ড্রাইভের অনলাইন ভার্সন হচ্ছে গুগল ড্রাইভ। সো এই ধরনের, আবার হচ্ছে যে আউটলুক বা মেইল এই ধরনের জন্য হচ্ছে আমাদের জিমেইল। তো এই প্রতিটা মানে গুগলের যতগুলো অ্যাপস আছে সবগুলো আপনি কিন্তু এখানে গুগল অ্যাপসে পেয়ে যাচ্ছেন। এবং এখান থেকে যদি আমি শিটে যাই আর আমাদের এক্সেলটা যদি আমি এখানে ওপেন করি, ও আমার এটা ক্র্যাকটা না, আমরা হচ্ছে প্রতিটা স্টুডেন্টদের জন্য ক্র্যাক ফাইল রেকমেন্ড যদিও করি না, তারপরও তারা হচ্ছে যে প্রিমিয়াম পারচেস করতে পারে না, এই জন্য তারা বলে যে স্যার আমাদেরকে ক্র্যাক ফাইলই দেন, আমরা ক্র্যাক ফাইল ইউজ করি। তো ক্র্যাক ফাইলের জন্য আমাদের এই যে এখানে এখানে অফিস প্রোগ্রাম প্রো 2019 এর ক্র্যাক ফাইলটা আছে, এটা স্টুডেন্ট হেলথের ফোল্ডারে আপলোড করা। যাদের লাগবে তারা এখান থেকে ডাউনলোড করেও চাইলে ইউজ করতে পারেন, যাদের কাছে নাই এটা হচ্ছে অ্যাক্টিভেটেড। অ্যান্ড ধরেন এখানে আসার পর যে হচ্ছে শিট, যেমনটা হচ্ছে যে আমরা ওইখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি, এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিতে পারি। এখানে আপনার প্রিভিয়াস ফাইলগুলো মানে আগের ফাইলগুলো দেখা যাবে। অ্যান্ড এইটা হচ্ছে আপনার এক্সেল। সো এক্সেলে দেখতেছি অনেকগুলো ছোট ছোট ঘর করা, ছোট ছোট ঘর এখানে। হ্যাঁ,
আর উপরে এবিসিডি লেখা, এখানে 1 2 3 4 লিখা, একেবারে বেসিক ভাবে যদি আমি চিন্তা করি যে এখানে আমাকে এবিসিডি পড়াচ্ছে, এখানে 1 2 3 4 পড়াচ্ছে, এমনটা কিন্তু না। এখানে আমাকে এইগুলো যে এবিসিডি অ্যালফাবেট বা নাম্বারগুলো যেগুলো দিচ্ছে, এগুলোকে আমাকে ইন্ডিকেট করার জন্য। যেমন আমি বলেছিলাম যে প্রতিটা ঘরের কিন্তু একটা একটা করে নাম আছে। সো যেমন এই ঘরে যদি আমি ক্লিক করি, তাহলে এই ঘরের নামটা কি হবে, তার যে এই যে এল, এল মানে হচ্ছে, বা এল মানে না, মানে উপরে যে সিরিয়ালটা আছে অ্যালফাবেটের, এগুলো হচ্ছে কলাম। যে পিলার বরাবর যেগুলো আমরা দেখছি সেগুলো হচ্ছে একটা কলাম। এবং যেগুলো ফ্লোর বরাবর, লাইক হচ্ছে যে এই বরাবর, আমি মনে হয় একটা ওপেন করে দিই। ওকে, সো এই যে 1 2 3 4 নাম্বারিং যেগুলো দেখছি, এগুলো হচ্ছে এক একটা রো, বা আমরা যেগুলোকে বলি হচ্ছে ফ্লোর বা রো টাইপ যেগুলো আমাদের থাকে সেগুলো। তো আমি যদি যে কোনো একটা সেল ক্লিক করি, লাইক এই সেলটা, তাহলে এই সেলের নামটা হবে ওর কলাম, এবং রো এর যে একরূপ H14 সেটা। যদি আমি এটাকে ক্লিক করি তাহলে এটা G4, এটাকে যদি ক্লিক করি তাহলে এটা F, কলামে আছে F20, সো 20 রোতে আছে, সো F20 হচ্ছে এর নাম। এটাই তখন ক্লায়েন্ট আমাদেরকে বলে যে তোমার এই সেলে বা এই সেলে, এভাবে তো বলবে না, তখন বলবে হচ্ছে যে তোমার আর R14-এ তোমার কারেকশন আছে, এই কারেকশনটা করে দাও, বা তোমার হচ্ছে F11-এ কারেকশন আছে, বা তোমার K5-এ কারেকশন আছে, সেগুলো করে দাও। তো এই ধরনের আইডেন্টিফিকেশনের জন্য, সেল আইডেন্টিফিকেশনের জন্য আমাদের এই সেল নেমটা প্রয়োজন হয়। আমরা চাইলে এখান থেকেও সার্চ করতে পারি, লাইক আমি যাব হচ্ছে I10-এ, আমি যদি I10 লিখে এন্টার দিই তাহলে আমি I10-এ চলে আসছি। তো এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে একটা যে বার লেখা যাচ্ছে, বা এখানে একটা লিখার যে অপশন আছে, এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। এখানে আমরা ফর্মুলা লিখি। আমরা যারা এক্সেল ইউজ করছি এর আগে, বা যারা এক্সেল সম্পর্কে জানি, তারা কিন্তু আমরা এতটুকু জানি যে এখানে কিন্তু আমরা হিসাব নিকাশ করে থাকি। হিসাব নিকাশটা কিসের মধ্যে হয়? ডেটাগুলোর মধ্যে। সেটা আমাদের নামের হইতে পারে, ডেটার তো অনেক ধরন, সেটা নাম, ফোন নাম্বার, কোনো নাম্বার হইতে পারে, বা কোনো মানে সাইন হইতে পারে। সো ডেটার অনেক ধরন আছে। আবার ওটা কোডও হইতে পারে, HTML কোডও একটা ডেটা, হ্যাঁ, পাইথন কোডও একটা ডেটা। সো এক একটা কোডও এক একটা ডেটা। সো এই ধরনের যে ডেটা ক্রাইটেরিয়াগুলো, সেগুলোর মধ্যে যদি আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করি, কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে, যোগ বিয়োগ গুণ ভাগ বাদে ব্যতীত, যদি ইফ কন্ডিশন বা এই ধরনের অ্যালগরিদম নিয়ে যদি কাজ করতে চাই ডেটাগুলোর মধ্যে, ফাংশনাল যে কাজগুলো, সেটার জন্য আমাদের ব্যবহার করা হয় এক্সেল। সো এক্সেলে আমরা যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি ডেটাগুলোর মধ্যে। সো এটা হচ্ছে তার মেইন অ্যাডভান্টেজ পপুলারিটির জন্য। অ্যান্ড সেম থিং যদি আমি স্প্রেডশিটেরটা দেখি, এখানে তো ওপেন করছিলাম। হ্যাঁ, দেখেন এখানেও কিন্তু সেম ওই ছক আছে, এক একটা ঘরের নাম, যে আপনি যেটাতে ক্লিক করতেছেন ওই ঘরের নামটা এখানে দেখাচ্ছে। এখানে ওই যে এফএক্স ফর্মুলা বার এখানে দেওয়া আছে। এখানে আপনি যা লিখবেন সেটা কিন্তু আপনার ওই সেলে লেখা দেখাবে এই যেখানে। হ্যাঁ, যাই লিখবেন, আবার আপনি চাইলে এখান থেকেও লিখতে পারেন। লাইক আমি বাইরে একটা ক্লিক করে, এখানে ক্লিক করে, দেন আমি আবার লেখা যদি শুরু করি যে হোসেন, এবার লিখতে পারি। সো আপনি যাই করতেছেন সবকিছু আপনার এখানে লাইভ আপডেট হচ্ছে, যে সেভ টু ড্রাইভ, মানে অটো আপডেটেড। বাট আপনি এক্সেলে যদি কাজ করতে করতে যদি কারেন্ট চলে যায় বা পিসি যদি অফ হয়ে যায়, সেটা কিন্তু এখন প্রিভিয়াস ফাইল হিসেবে থেকে যায়, আগে কিন্তু থাকতো না। আগে কিন্তু, এখনো অনেক সময় ক্র্যাশ করে ফেলে যদি হার্ড ডিস্ক, তখন কিন্তু ডেটাগুলো থাকা যায় না, তো বা পাওয়া যায় না। তো আমরা কি করি, ফাইলগুলোকে এই যে ড্রাইভের আকারে আমরা এখান থেকে ডিরেক্ট শেয়ার করে দিই। লাইক এখানে ধরেন আমি আমার ফাইলের একটা নাম দিছি, যে লাইক হচ্ছে ইটস ডেমো, আমাদের ক্লাস হচ্ছে 2। সো ডেমো ক্লাস 2 আমরা এখানে শীটের মধ্যে আমাদের একটা হেডিং দিলাম। এখন এই মার্জিং বা এই এক্সেল এর বেসিক্সটা যদি, আচ্ছা ভালো কথা, এক্সেল এর এই বেসিক্স গুলো জানেন নাকি? একটু একটু দেখান দি চেহারাগুলো। সবার হ্যান্ডটা ডাউন করে দেন, নাহলে আমি করে দিচ্ছি, দাঁড়ান। আমি জিজ্ঞেস করার পর বলবেন। ওকে, এখন হ্যান্ড রাইজ করেন, এক্সেল এর এই বেসিক্স গুলো কে কে জানেন না? ওকে, এমডি আরমান, আর কে? রাকিব ইসলাম, আর কে? আর কে? আরো দুজন, ফ্রিল্যান্সার ইয়াসিন আরাফাত। আচ্ছা, ইয়াসিন আরাফাত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি কি আমার মানে বিগত ব্যাচে ছিলেন নাকি ওই ইয়াসিন জি নাকি? না, জি না স্যার, আমি আজকে নিউ ফার্স্ট ব্যাচ। টাইম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা,
ওকে, বুঝতে পারলাম অনেকেই হচ্ছে বেসিক্স গুলো জানে না, তাহলে বেসিক্স থেকেই আমি আবারও বলি, বেসিক্স থেকেই দেখাই, কোনো প্রবলেম নেই, দেখানোর মধ্যে আমার কোনো ক্লান্তি নাই, কিছুই নাই। আমাকে যত বলবেন আমি দেখাতে পারবো, কিন্তু চাইতে হবে আমার কাছে। তো এখানে ধরেন আমাদের যে, আমি একটু জুম ইন করি তাহলে একটু বোঝা যাবে, আর একটু করে দেন না। তো এখানে আমরা আমাদের ফাইল নাম দিলাম, ফাইলের একটা নেম দিলাম, এখানে আমাদের ফাইলের যে মেনু বার সেগুলো আমরা দেখতে পারি, এখানে ফাইলে আমরা কি কি করতে পারি, চাইলে নিউ নিতে পারি, ওপেন নিতে পারি, মানে নতুন একটা ফাইল বা আগের প্রিভিয়াস কোনো ফাইল আমি এখানে ওপেন করতে পারি, ইম্পোর্ট করতে পারি, যে কোনো ফাইল আমি ইম্পোর্ট করতে পারি, যে কোনো ফাইল বলতে এক্সেল ফাইল বা পিডিএফ ফাইল, এগুলো আমরা ইম্পোর্ট করতে পারি। এই ফাইলের একটা মেক এ কপি, মানে একটা কপি ফাইল হিসেবে করতে পারি, এটাকে আমরা শেয়ার করতে পারি, যে শেয়ারটা আমরা এখান থেকে করে দেখাবো। ইমেল করতে পারি কাউকে এই ফাইলটা ডিরেক্টলি, অথবা এই ফাইলটাকে আমরা ডাউনলোড করতে পারি মাইক্রোসফট এক্সেল, ওপেন ডক্স বা ওপেন ডকুমেন্ট বা পিডিএফ বা ওয়েব পেজ, এইচটিএমএল ডট এইচটিএমএল, অথবা কমা সেপারেটেড ভ্যালু সিএসভি, এটা এক্সেলের আরেকটা ফরম্যাট, আর এটা হচ্ছে ট্যাব সেপারেটেড ভ্যালু টিএসভি। তো যে কোনো ফরম্যাটে চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন, আপনি রিনেম করতে পারেন, চাইলে আবার এখান থেকে ক্লিক করেও রিনেম করতে পারেন। আর হচ্ছে মুভ, আপনি এখান থেকে অন্য ফোল্ডারে নিয়ে যেতে পারেন, অ্যাড এ শর্টকাট টু ড্রাইভ, এগুলো কমন, এগুলো বেসিক্স, এগুলো পড়লেও আপনারা বুঝতে পারবেন যে কাজটা কি করতেছে। আচ্ছা, তারপরে চলে আসি ধরেন আমাদের এডিটে, এডিটের মধ্যে কি আনডো রিডো, এটা তো কমন, কপি কাট পেস্ট, পেস্ট স্পেশাল, এইটার সম্পর্কে যদি একটু বলি, যেমন ধরেন আমি বলবো না, এবার একটু দেখাই কি দেখানো যায়, উইকিপিডিয়া, উইকিপিডিয়াতে ধরেন আমি গেলাম, উইকিপিডিয়াতে যাওয়ার পর আমি দেখব, আমি দেখব যেমন হচ্ছে, যদি সি নিয়ে আমি সার্চ করি তাহলে কি কি লেখা আস, ওকে গ্রেট। তো এইখানে দেখেন, আমি এই পার্টটুকু ধরেন আমি আমার এক্সেলে বা স্প্রেডশিটে নিব, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসার পর একেবারে মিডলে আপনাদের বোঝার সুবিধার্থে মিডলে আমি জাস্ট কন্ট্রোল ভি দিলাম, চলে আসছে। অ্যান্ড এই সেম থিংটা আমি এক্সেলও করি, আমি এখানে এসে কন্ট্রোল ভি দিই, এখানেও চলে আসছে, কোনো প্রবলেম কিন্তু মনে হচ্ছে না, আমি কপি করছি এখানে এসে পেস্ট করছি কিন্তু হয়ে গেছে। কিন্তু একটা জিনিস মাথায় খটকা লাগতেছে, সেটা হচ্ছে যে পেস্ট করার পর সে আমাকে এটা কি দেখাচ্ছে, একটা পপ আপ মেনু দেখাচ্ছে, মেনুতে ক্লিক করলে সে আমাকে অপশন দেখাচ্ছে দুইটা, একটা হচ্ছে ম্যাচ ডেস্টিনেশন ফরম্যাটিং, আরেকটা হচ্ছে আপনার কি সোর্স ফরম্যাটিং। আচ্ছা, এবার যদি আমি একটু আমার এই শিটে আসি, এখানেও কিন্তু সেম দেখাচ্ছে। তো এখানে সেম দেখানোর পর আমি যদি এখানে ক্লিক করি, তাহলে পেস্ট ভ্যালুজ অনলি, পেস্ট ফরম্যাট অনলি, দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আমি যদি ভ্যালুজ দেই তাহলে কি আসে, তাহলে কিন্তু বাই ডিফল্ট বসছে, যে কালারগুলো ছিল লিখার মধ্যে সেগুলো উঠে গেছে, যে সাইজটা ছিল, যে বোল্ড করা ছিল, ইটালিক করা ছিল, সেগুলো কিন্তু চলে গেছে। যদি আমি ফরম্যাট দেই তাহলে গায়েব। তো এখন বিষয়টা বুঝছেন যে পেস্ট স্পেশাল, যে এই যে পেস্ট স্পেশাল, এইটার কাজটা কি? যখন আমরা কোনো জিনিস কপি করে নিয়ে আসি, আমরা কিন্তু বুঝি না, আমরা কিন্তু ডিরেক্ট কপি করে এনে সেখানে বসায় দিই। যেমন আমি এখান থেকে যেটা কপি করছিলাম, এই যে এই জিনিসটা, এটার মধ্যে কিন্তু একটা লিঙ্কও ছিল, লাইক আমি যদি এটাকে আবার পেস্ট করি, দেখেন এই যে বডি, এটা কিন্তু লিঙ্ক আকারে কাজ করতেছে, সল্ট ওয়াটার এটাও কিন্তু একটা লিঙ্ক আকারে কাজ করতেছে। তো আপনি যখন এখানে ক্লিক করতেছেন আরেকটা ট্যাব ওপেন হবে, বা হচ্ছে যে আরেকটা লিখা আপনাদেরকে নিয়ে, বা একটা ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে চলে যাবে। তো এইটা যখন আপনার মানে ওই সাইজে বা ওই ফরম্যাটে বসে আছে, তখন কিন্তু আপনার যে ফরম্যাটটা আপনি সাজাচ্ছেন বা যে ফরম্যাটে আপনি কাজ করতেছেন, সেটা কিন্তু একসাথে ম্যাচ করবে না, সেটা কিন্তু একসাথে ম্যাচ করবে না। ধরেন আপনি এখানে আপনার টেক্সটের কালারগুলো দিয়ে রাখছেন, ধরেন হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে রাখছেন গ্রিন কালার, আপনার ডিজাইনিং অনুযায়ী। এখন আপনি যেখান থেকে কপি করে আনছেন সেটা এটা, লেখার মাঝখানে লিঙ্ক কাজ করতেছে, লেখার মাঝখানে এই এই পার্টটুকু বোল্ড হয়ে আছে, সো এইরকম হলে তো হবে না। তো আপনাদেরকে কি করতে হবে, যখন আপনি পেস্ট করবেন, রাইট, যদি কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করি তাহলে কিন্তু ওই লেখাটাই আসতেছে সেম ভাবে। আসার পর আমি এখান থেকে ফরম্যাট বা ভ্যালুজ যদি দেই, তাহলে ভ্যালুজ আকারে আসতেছে। কিন্তু আমি যদি এখানে কন্ট্রোল শিফট ভি দিই তাহলে কি আসে, আমি এবার যতবার পেস্ট করব, কন্ট্রোল শিফট ভি,
ধরেন আমি এখান থেকে সেম সেম থিং কালারিং কিছু লিখে আমি নিব। কালারিং হচ্ছে যে সি টু মোর অ্যাট ওশান, লাইক এটা ওশানটা হচ্ছে কিন্তু কালার করা, এই যে ওশানটা লিঙ্ক আকারে। সো এখন যদি আমি এসে এখানে পেস্ট করি, কিন্তু পেস্ট যদি আমি কন্ট্রোল ভি দিয়ে না করে কন্ট্রোল শিফট ভি দেই, তাহলে কিন্তু আমার ওই ফরম্যাটটা অটোমেটিক ডিফল্ট ভাবে আসতেছে। সো এইগুলো হচ্ছে বেসিক্স থিং, হ্যাঁ, যেগুলো আমরা হচ্ছে ক্লাস কি বলে 1 2 তে শেষ করে ফেলি আইটি সেক্টরে। তারপর হচ্ছে যে ভিউ, ভিউতে কি কি আছে, ভিউতে হচ্ছে শো, মানে আপনি কতটুকু ফাইল শো করতে চান, বা আপনার মানে ওই কতটুকু শো থাকবে আপনার মধ্যে এই ফাইলের মধ্যে, লাইক হচ্ছে যে উপরের যে মার্জিন বা গাইডলাইন, লাইক আমাদের এখানে যে ছকগুলো দেখতেছেন না, এই ছকগুলো কিন্তু আমরা রাখি না। হ্যাঁ, এই ছকগুলো কিন্তু আমরা রাখি না। যেমন হচ্ছে যে ধরেন আমি এখানে একটা হেডিং আমি দেই, লাইক এটাকে আমি মার্জ করলাম, এখানে এখানে দিলাম হচ্ছে যে আমাদের যে সেশনের নাম ডেমো 2, এটাকে ধরেন আমি ক্লিক করে অ্যালাইনমেন্ট থেকে সেন্টারে দিয়ে দিলাম। এখান থেকেও এই অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট টু রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে টপ টু বটম অ্যালাইনমেন্ট। তো আমি দুইটা থেকেই সেন্টারে দিয়ে দিলাম, মিডলে দিয়ে দিলাম, এবং এটাকে আমি সাইজ ইনক্রিজ করতে পারি, বোল্ড করতে পারি, এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করে দিতে পারি। সব থেকে পপুলার যে ফ্রন্টটা সেটা ইউজার টাইমস নিউ রোমান। আর এটা আমরা ধরেন আমরা দিয়ে দিচ্ছি, আমরা টেক্সটের কালারও চেঞ্জ করতে পারি, এই যে এর নিচে যে কালারটা সেটা দিয়ে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, লাইক এই কালার, বা একটু ব্রাইট কালার যদি ইউজ করতে চান লাইক এই কালার, বা হচ্ছে যা একটু এই কালার। সো আপনি যে কালার ইউজ করতে চাবেন আপনি এখান থেকে কালার চুজ করে দিতে পারেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, মানে ফিল কালার, যে আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার দিতে চাইলে আপনি কালার দিতে পারেন, লাইক এরকম ডার্ক কালার বা এই ধরনের মডার্ন কালার। হুম। তো দেওয়ার পর ধরেন আপনি এখানে কিছু ডেটা নিয়ে কাজ করছেন, এখন আপনার ডেটাটা এর মধ্যেই সীমাবদ্ধ, এর মধ্যেই সীমাবদ্ধ। এখন আপনি যদি কন্ট্রোল পি দেন মানে প্রিন্টে যান, তাহলে কিন্তু আপনাকে যেটা দেখাবে সেটা হচ্ছে যে এইরকম, মানে আপনার বাকি ছকগুলো কিন্তু দেখাচ্ছে না। কিন্তু আপনাকে কি করতে হবে, যখন ধরেন যে আপনার কাজ এইটুকুর মধ্যে আপনার ডেটাগুলো ফিল আপ হয়ে গেছে, আপনাকে এটাকে করতে হবে কি বর্ডার, এটাকে করতে হবে বর্ডার। বর্ডার করে দিলে দেখেন আপনার এই ডেটাগুলো কিন্তু এই ফাইলের মধ্যে থেকে যাবে, এবং এই বর্ডারের মধ্যে যখন আপনার কাজ শেষ তখন আপনি যে, আমি বলি যে প্রথমে ডেটা ইনপুট করি, তারপরে একেবারে শেষে যে আমরা ডিজাইনটা করি, এই যে কালার কম্বিনেশন তারপরে অ্যালাইনমেন্ট, এগুলো একবারে লাস্টে, আগে ডেটাগুলো অ্যাড করি। এখন যদি আপনি কন্ট্রোল পি দেন বা প্রিন্ট প্রিভিউতে যান, এই দেখেন আপনার এই ছক আকারে চলে আসছে। আর এখানে যে ছকগুলো দেখতেছেন এগুলোই হচ্ছে যে গাইডলাইন, যে আমরা যদি ভিউ থেকে অফ করে দেই, এই যে ভিউ থেকে শোতে যে যদি গাইডলাইন্সটা অফ করে দেই, তাহলে এখন যদি আমি কন্ট্রোল পি তে দেই, সেম থিং সেম সব কিছু কিন্তু এক্সেল এর জন্য। পরে আবার বললেন না যে স্যার এক্সেল এর জন্য আবার কি এক কিনা, এক্সেল আর স্প্রেডশিট একই, শুধু অনলাইন অফলাইনের মেথড শেয়ারিং মেথডটা ডিফারেন্ট। ওকে, এখান থেকে আমাদের পেপার সাইজ সিলেক্ট করে A4 যদি দেই তাহলে A4 এ চলে আসবে, এটা ল্যান্ডস্কেপে আছে, আমরা যদি পোর্ট্রেটে করি তাহলে পোর্ট্রেটে এরকম আসবে। স্কেল মার্জিন এগুলো ফরম্যাটিং করে তারপর নেক্সটে দিয়ে আপনার প্রিন্টার সিলেক্ট করে দিয়ে আপনি প্রিন্ট করতে পারেন। সো এই হচ্ছে বেসিক থিং। দেন হচ্ছে যে ভিউ এর মধ্যে আর কি আছে, ফ্রিজ আছে। যেমন আমি চাচ্ছি যে আমি যদি এখন এটাকে স্ক্রল করি আমার ডেমো লেখা তো চলে যাবে, অথবা আমার এখানে নাম্বার লেখা, এখানে নাম লেখা, এখানে অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনার সিরিয়াল বা হচ্ছে যে ওয়েবসাইট, এখানে ইমেল দেওয়া আছে। এখন আমি মানে স্ক্রল করলে তো বুঝতে পারবো না যে এটা কোন কলামের। তো তখন আমরা কি করি, তখন কিন্তু আমরা এই যে সেলগুলোকে ফ্রিজ করে দিই, যে আমরা যতই স্ক্রল করি না কেন এই সেলটা ফ্রিজ আকারে থাকবে। তো ওই ফ্রিজিং সিস্টেমগুলো, তারপর হচ্ছে গ্রুপ করা, চাইলে আপনি গ্রুপ করতে পারেন, কমেন্ট করা, যে ওই যে বললাম যে একটা কমেন্ট থাকবে, কমেন্ট সেকশন থাকবে, যে আপনি যাদেরকে অ্যাক্সেস দিবেন না ফুল তারা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে যে তোমার P6 এর লোকেশনে যে ডেটাটা আছে সেটা কারেকশন করো। আর দেন হচ্ছে জুম ইন জুম আউট, ফুল স্ক্রিন, অ্যান্ড হচ্ছে ইনসার্ট। ইনসার্টের মধ্যে অনেক কিছু আছে, আপনি চাইলে সেল অ্যাড করতে পারেন, রো অ্যাড করতে পারেন, কলাম অ্যাড করতে পারেন, শিট আলাদা অ্যাড করতে পারেন, প্রিবিল টেবিল অ্যাড করতে পারেন, চার্ট, তারপর ইমেজ, যেটা হচ্ছে আমাদের মেইন লাগে, এই যে ইমেজ অ্যাড করা, যে যদি আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি শিট আকারে সাজাইতে হয় তখন কিন্তু এই নাম টামের পাশে কিন্তু প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে হয়। তো ওই ইমেজ অ্যাড করা, তারপর ড্রয়িং, মানে আপনি যদি এখানে ক্লিক করেন মাইক্রোসফটের যে পেইন্ট যে সফটওয়্যারটা সেটা ওপেন হবে, এবং সেখানে আপনি যা পেইন্ট করবেন সেটা সাবমিট দিলে এখানে চলে আসবে, আপনার এটাতে বসে যাবে। দেন হচ্ছে ফাংশন, ফাংশন নিয়ে আজকে আমি আর বাড়াতে যাচ্ছি না কারণ অলমোস্ট 11টা 2 বাজে।
আমার হচ্ছে 11:45 থেকে আমার আরেকটা মিটিং আছে, সো আমার এর আগে সব প্রিপারেশন ডান করতে হবে, শেষ করে দেন আমার মিটিং এর জন্য প্রিপেয়ার হইতে হবে। সো বেসিক্যালি হচ্ছে যে আমাদের তো লাগবে এতটুকু, আজকে যা যা দেখাইলাম, যে আমরা কোন একটা ওয়েবসাইটে যাব, যে yelp.com বা yellow.com বা হচ্ছে yellowpage.com, ওই ওয়েবসাইটে যে রেস্টুরেন্ট সার্চ করার পর এখানে ধরেন আমরা সিরিয়াল দিলাম, যে এস এল লিখলাম, মানে সিরিয়াল, এখানে দিলাম হচ্ছে যে নেম, মানে রেস্টুরেন্টের নেমগুলো আমরা ফিল আপ করবো, এখানে দিলাম হচ্ছে যে তাদের ফোন নাম্বার, এখানে দিলাম ওয়েবসাইট, এখানে দিলাম তাদের ইমেল। দেওয়ার পর আমার মতো কিন্তু আবার এটা মাঝখানে পেলেন না, হ্যাঁ, মানে আমি তো আপনাদের দেখানোর জন্য করছি মাঝখানে, আপনারা এটাকে দিবেন হচ্ছে একেবারে টপে, এই যে কর্নার থেকে, মানে A1 থেকে শুরু করবেন। তো A1 থেকে শুরু করলে আপনাদের শিটটা এরকম আসবে। তো নেম, সিরিয়াল নাম্বার নিয়ে নিলাম, তারপর ফোন নাম্বার, এগুলো সবগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পর তারপর ডিজাইনিং এর পালা, সবগুলোকে ধরে বর্ডার দিবেন, কালার দিবেন। দেওয়ার পর স্ক্রিনশট যারা নিতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি, যে আপনি এখান থেকে এই যে স্টার্ট আইকনে ক্লিক করে স্নিপিং টুল যদি লিখেন, এই স্নিপিং টুল SNI যদি শুধু এতটুকু লিখেন, তাহলে স্নিপিং টুল নামে চলে আসবে। এটা প্রতিটা ডেস্কটপ, ল্যাপটপ সবটাতেই পাবেন, অ্যাভেলেবেল আছে এটা, পিসি ইনবিল্ট থাকে। তো এখান থেকে যদি আপনি মোড সিলেক্ট করে দিতে চান, তাহলে মোড সিলেক্ট করে নিয়েও নিতে পারেন, অথবা ফ্রি টুল হিসেবে এখান থেকে ডিরেক্ট ক্লিক করেও নিতে পারেন যে কতটুকু আপনি নেবেন। তো এটা আমার ফুল স্ক্রিন মোডে ছিল, ফুল স্ক্রিন নিয়ে নিছে। আমি একটা ফ্রি ফ্রম স্নিপ নেই, যেমন আমি এখন নিউতে যদি ক্লিক করে দেই, এখন আমি যতটুকু আমি কালেক্ট করব ততটুকু আমি চাইলে দিতে পারি, অথবা আমি একটা রেক্ট্যাঙ্গুলার যদি নেই, অনেক সময় সিজারে আপনাদের ওই অ্যালাইনমেন্টে ঝামেলা দিতে পারে, রেক্ট্যাঙ্গুলার নিলে আপনারা এইভাবে টেনে দিতে পারেন। সো এতটুকু একটা স্ক্রিনশট নিয়ে এটা আপনাদের ধরেন একটা হোমওয়ার্ক, হ্যাঁ, এই আপনারা যে হোমওয়ার্কটা করবেন ওই হোমওয়ার্কটা এইভাবে স্ক্রিনশট নেবেন একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওইটাকে আপনি, যেহেতু এটা স্প্রেডশিটে থাকবে, যদি স্প্রেডশিটে করে থাকেন তাহলে তো এটা সেভিং এর কোনো বিষয় নাই, আর যদি এক্সেলে করে থাকেন তাহলে ওটাকে সেভ করবেন ফাইল হিসেবে। আর এইটাকে আপনি ড্রাইভ ফাইল হিসেবে রেখে দিতে পারেন, এটা আপনার পরবর্তীতে কাজে আসবে, অনেকটা কাজে আসবে। আপনারা প্রতিটা প্র্যাকটিক্যাল ফাইলগুলো পরবর্তীতে আপনাদের পোর্টফোলিওতে কাজে আসবে। সো আই গেস আমরা যতটুকু বুঝাইলাম তার মধ্যে যত ধরনের কোশ্চেন ছিল আমরা সবকিছুই সলভ আউট করতে পেরেছি। এবং আমাদের আজকে যে ক্লাস টাইমিংটা 9:30, 9:45 থেকে আই গেস স্টার্ট করেছি, 9:45 থেকে 11:05 বাজে। সো কারো যদি কোনো কনফিউশন থাকে এ পর্যন্ত, তাহলে আস্ক করতে পারেন, এখন না, আমি হ্যান্ডগুলো সবগুলো ডাউন করে দিই সবার। সবাই আর কষ্ট করেন না, এবার একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করতে পারেন যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কারণ আমি ক্লাসটা শেষ করে দিব। তো যাওয়ার আগে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, এনিওয়ান? বাহ, খুব সুন্দর। আচ্ছা, হ্যাঁ, সুশান্ত বাণী, জি বলুন। সিয়াম ইসলাম, আচ্ছা আপনারটা পরে শুনবো। সুশান্ত বণিক বলুন, আপনারটা বলুন। আহ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা বিষয় জানার জন্য রেজ করেছিলাম। হুম হুম। আহ, আমরা কি ডেটা এন্ট্রি কাজে কি আমাদের কি VBA ফর্ম, তারপর পিভট টেবল, এগুলো কি কাজ থাকে? এগুলোর অ্যাডভান্সে যে লাগে তাও সেক্টর অনুযায়ী বা প্রজেক্ট অনুযায়ী, অনেক সময় আপনার প্রজেক্টে যদি ইনক্লুডেড থাকে তখন আপনার এই ধরনের কাজ করতে হতে পারে, বাট আপনি এটা ছাড়াও অনেক বেসিক্স প্রজেক্ট পাবেন কাজ করার জন্য। ধন্যবাদ স্যার। ওকে, তো এবার সিয়াম ইসলাম, জি স্যার, এবার আপনি বলুন আপনার কোশ্চেনটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম বেসিক আসসালাম। একটা কোয়েশ্চেন স্যার, হুম হুম। আমাদের যে টাস্কগুলো দিলেন এগুলো কি স্যার মানে হোয়াটসঅ্যাপ মানে কোথায় আপলোড করব, অথবা নাকি গুগল ড্রাইভে রেখে দেব না না সেটা না না, পরে? এটা হচ্ছে যে ফাইলটা এবং স্ক্রিনশটটা আপনারা হচ্ছে যে আমাদের একটা কমিউনিটি গ্রুপ আছে, যেখানে আমার রেফার করা অনেকগুলো ক্লায়েন্ট মাঝে মাঝে ভিজিট করে আপনাদের হোমওয়ার্ক দেখার জন্য। তাদের ওখান থেকে ভালো লাগলে ওরা আপনাদেরকে ডিরেক্ট মেসেজ করতে পারে অথবা আমার থ্রু কন্ট্যাক্ট করতে পারে। তো আমাদের গোডিঙ্গো কমিউনিটি নামের একটা হোমওয়ার্ক গ্রুপ আছে, আমি যদি একটু দেখাইতে চাই, লাইক গোডিঙ্গো এই যে লার্নার্স কমিউনিটি, তো এটার লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব আপনাদের মেসেঞ্জার গ্রুপে। এখানে অন্যরা যেরকম ভাবে হোমওয়ার্ক সাবমিট করতেছে, যে নেম, ক্লাস নাম্বার, কোর্সের নাম, তারপর হচ্ছে মেন্টরের নাম, আবার হচ্ছে যে ব্যাচ নাম্বার এবং টপিক, এগুলো দিয়ে সুন্দর করে একটা স্ক্রিনশট এবং হচ্ছে ফাইল অ্যাটাচ করে এগুলো সাবমিট করে দিবেন, হ্যাঁ।
এটাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো আই গেস আর কারোর কোনো কোশ্চেন নাই। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। ধৈর্য নিবেন, সময় নিবেন। আচ্ছা, এটা কে? মৌসুমী, জি বলুন ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে আজকেই প্রথম অ্যাড হয়েছি এবং প্রায় খুব বেশি সময় করতে পারিনি, হুম, ধরুন 20-25 মিনিট বা হার্ডলি হাফ অ্যান আওয়ার। তো আমি যেটা জানতে চাচ্ছি যে ক্লাসের পুরোটো ভিডিও পাবো তো, তাই না? জি সেটার উপর বেস করে আমি নিশ্চয়ই হোমওয়ার্কটা করে ফেলতে পারবো। জি জি। আচ্ছা, ঠিক আছে, ওইটা ঠিক আমাদের আছে। যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেখানে আপলোড করে দিব। আমি জাস্ট আমার মনে হয় না এখন করতে পারবো কিনা, কারণ আমার মিটিংটা আছে। আমি মিটিংটা শেষ করতে করতে এটা 1:30 বা 2টা বাজবে। তখন আপলোড করে আমি আগামীকাল বা রাতের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, ক্লাস মানে ক্লাস রুটিন বা কবে কবে ক্লাস হবে আমাদের ওরকম কি কোনো শিডিউল দেওয়া হয়েছে? আমি ফার্স্ট ক্লাসটাতেও আমি আসলে অ্যাডমিশন নিইনি, আমি আসলে আজকেই অ্যাডমিশন আচ্ছা নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের গ্রুপে যখন আপনি অ্যাড হবেন, আমাদের গ্রুপে ওখানে লেখা আছে আমাদের প্রতিটা ব্যাচ টাইমিং বা কবে কবে ক্লাস হবে। আমাদের ক্লাস টাইমিং হচ্ছে যদিও ছিল 9টা থেকে, বাট আমাদের কিছু বা আমার কিছু প্রজেক্ট ওয়াইজ মিটিং থাকে, এটার জন্য ডিলে হয়। এটার জন্য আমি 9:30 থেকে স্টার্ট করি আমাদের এই ক্লাসগুলো। আর আমাদের ক্লাস হচ্ছে রবি এবং বুধবার রাত 9:30 থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে। তো আর কারো কোশ্চেন থাকলে এখন হ্যান্ড রাইজ করতে পারেন, না হলে আমি ক্লাসটা শেষ করতে চাই। ওকে, কারোর কোশ্চেন নাই, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ধৈর্য নেবেন, নিজস্ব দিক থেকে ভাববেন, ক্রিয়েটিভ একটা থিঙ্কিং নিয়ে ভাববেন, এবং যা যা বুঝাইলাম, যা যা বললাম, সেগুলো ভেবে তারপর কাজ করবেন। তো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।